হয়েছে। এন্ড আমরা এখন ঘটনায় চলে যাব। আমি আজকে শুরুতেই শুরু করতে চাই বাবু ভাইকে দিয়ে, এবং তারপরে আমরা আমাদের আহমদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। সো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। আশা করছি যে ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। হ্যাঁ রসুল ভাই, এই কাহিনীটা হচ্ছে একজন ডাক্তারের, উনি বাংলাদেশের একটা পুরনো, মোটামুটি বেশ পুরনো একটা হসপিটালে আর কি, মেডিকেল কলেজে জব করেন আর কি। ওই সময় উনি আপনার ওখানে কর্মরত ছিলেন এবং প্রথম দিকে আর কি ওনার লাইফের ফার্স্ট দিকের আর কি এক্সপেরিয়েন্স আর কি। আচ্ছা, যাই হোক, উনি একদিন ওখানে আপনার কাজ করছিলেন, উনি ডিউটিতে ছিলেন আর কি। তখন রাত হয়ে গেছে, আপনার মানে রাত প্রায় 8টা-9টা বাজে এরকম আর কি। ওনার নাইট শিফটে কাজ পড়েছিল আর কি। তো উনি যখন কাজ করছেন, ওই যে এটা ছিল উইংটা, যে উইং এ উনি বসতেন, সে জায়গাটা বেশ নীরব। আচ্ছা, এবং তেমন কেউ ছিল না। তো উনি বলছেন যে বেশ উইন্ডি একটা নাইট, বেশ বাতাস চলছে এরকম সময়। তো বেশ শব্দ হচ্ছে, উনি শব্দগুলোকে আসলে নর্মাল শব্দই মনে করেন। ডাক্তাররা এসব ব্যাপারে খুব একটা আগ্রহী না সম্পর্কে। তো যাই হোক, তো উনি বসে আছেন। তো উনি হঠাৎ করে মনে হলো যে ওনার এখানে কেউ দাঁড়িয়ে আছেন, মানে দরজাটা যে আছে ওনার, ওই দরজার ওপাশে। আচ্ছা, তো উনি ওনার যেই ছিল আর কি, অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম ধরে বলল যে, দুইবার ডাক দিল, দেখলো যে কোনো কথা আসছে না। তো উনি এরপর বেরিয়ে যান, বেরিয়ে যে ওই দরজা থেকে উকিয়ে যান, দেখেন কেউ নাই। উনি ভাবলো যে কিউরিয়াস কেউ নাকি এখানে। উনি আবার যে বসলেন, একটু পরে ওনার মনে হচ্ছে যে দরজার ওই পাশে কেউ আছে, কেউ সাউন্ড করছে আর কি একটা। আচ্ছা, তো তখন উনি মনে করছেন যে আসলে ব্যাপারটা কি। আর মহিলা মানুষ, বেশ আগের সময়, ওই সময় আর কি একটু ভয় পাওয়াটাও স্বাভাবিক। এখন কিন্তু ডেজ যতদিন পার হচ্ছে রাসেল ভাই, মানুষের টাফ হয়ে যাচ্ছে। তো তখন টাফনেসটা এতটা ছিল না। তো উনি একটু ভয় পেলেন, লৌকিক ভয় পেলেন আর কি, অলৌকিক কিছু না। তো উনি দরজার বাইরে, মানে ওই দরজাটা পার হয়ে উকি দিলেন, দেখলেন যে কেউ নেই ওই পাশে। তো উনি এইবার করিডোর ধরে একটু হেঁটে গেলেন সামনে, দেখার জন্য এটা ঘটনাটা কি। মানে পুরো একটা শূন্য করিডোর, এখানে জাস্ট বাতাস চলছে, পর্দা উঠছে, আর কিছুই না। তো হেঁটে হেঁটে উনি যখন যাচ্ছেন, তো উনি ওই দেখলেন যে সিঁড়ি আর কি, নিচে গেছে আর উপরে গেছে, দুইটা সিঁড়ি। দেখলেন ওই সিঁড়ির কোনায় মনে হচ্ছে কে একজন বসে আছে, লাইক বসে দুই হাত জোর করে বসে থাকলে যেরকম, এরকম একটা মানুষের মতো, বেশ মনে হচ্ছে একটা মানুষ, কিন্তু ছায়া ঘেরা আর কি, জায়গাটা দেখা যাচ্ছে না ঠিক মতো, আলো অন্ধকার টাইপের বসছে। তো উনি বললেন, এই কে এখানে, কে ওখানে, কে তুমি, কে এখানে, এবার ডাকতেছে। উনি কোনো শব্দ করছে না। তো উনি আরেকটু হেঁটে গেলেন দেখার জন্য যে এটা কি কোনো রোগী বসে আছে এখানে, নাকি কেউ, মানে আছে তো হাসপাতাল অনেক সময় উল্টাপাল্টা মানুষ উঠে আসে। আচ্ছা, তো উনি কিছুটা উঠে গেলেন, দিয়ে দেখলেন যে ওখানে কেউ নাই। আচ্ছা, এবং উনি দেখলেন নেক্সট যে ল্যান্ডিংটা, সেই ফুলের একটা মানে গাছের মতো ছিল টপ, সেটা পাশে আবার ওরকম বসা। আচ্ছা, তো এইবার উনি কিছুটা মানে ভয় পেলেন ব্যাপারটা নিয়ে, যেটা কেমন কথা যে একটু আগে দেখছে নাই, আবার উপরে সিঁড়িতে বসা। তো উনি জিনিসটাকে অনেকটা মনে করলো যে অনেকটা ওনার কি কোনো মানে হেলুসিনেশন হচ্ছে কিনা জিনিসটা। আচ্ছা, এরকম চিন্তা করলো। তো এইটার থেকে একটা উনি সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজছেন, উনি চিন্তা করছে যে আমার কি কোনো হেলুসিনেশন হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। উনি তার কিছুদিন আগে এরকম একটা রহস্য উপন্যাস পড়েছিলেন, তো ওইটা নিয়ে ওনাকে আরো একটু টাচ করে গেছে জিনিসটা নিয়ে। তো এর মধ্যে উনি খেয়াল করলো যে ওই উপর থেকে ওনার নাম যে ছিল, ওনার নাম ছিল শোভা আর কি। তো ওনার নাম ধরে কেউ ডাকছে উপর থেকে, এবং নামের আগে ডক্টর কথাটা আছে, এবং একটা নারী কণ্ঠের মানে এরকম ডাক। আচ্ছা, এবং ওনার কাছে বেশ লাগলো যে মানে ওনার নাম ধরে বলছে ডাক্তার শোভা এরকম। তো উনি বেশ কিউরিয়াস হয়ে গেল, মানে ভয় পেল আর কি জিনিসটা নিয়ে, যেভাবে ডাকছে, কে ডাকছে আমাকে, নাম ধরে ডাকছে উপরে। এবং উনি তখন ওই নামের ডাকার সাথে সাথে হেঁটে হেঁটে উনি সিঁড়িতে উঠছেন। আচ্ছা, এরকম উনি সিঁড়িতে উঠতে উঠতে যেটা করলেন যে ওই যে হসপিটালে যে উপরে যে ছাদ, উনি কিন্তু ছাদে পৌঁছায় গেছেন। আচ্ছা, এবং ছাদে পৌঁছে দেখলেন যে ছাদের মধ্যে মনে করেন যে বেশ আলো আধারি, লাইট ওখানে নাই খুব একটা, এবং দেখলো যে ওই ছাদের কোনায় একটা মহিলা দাঁড়ায় আছে। আচ্ছা, এবং মহিলাটা যে দাঁড়ায় আছে, মহিলাটা ওনাকে দেখে ডাকলো। আবার ডাক দেওয়ার পরে উনি যখন আরো কাছে গেছে, মহিলাটা আস্তে করে ওই ছাদের কোনা থেকে নিচে পড়ে গেল। উনি থপ করে উঠলো, মানে ওনার বুকের ভিতরে যে একটা মানুষ জলজন্ত ভাবে পড়ে যায় চোখের সামনে। তো উনি করলেন কি, দৌড়ে প্রায় কর্নারে গেলেন, রেলিং এর কর্নারে, এবং যে দেখলেন ওখানে কেউ নাই। আচ্ছা, নিচেও কিছু নাই, ইটস লাইক
মানে পুরাই একটা শুনশান ফাঁকা একটা জায়গা। পুরো যায়। এবং ওনার সাথে সাথে পুরো গুজবাম হয়ে গেছে, পুরো শরীরে দাঁড়ায় গেছে। তো উনি নিচে চলে আসলো হেঁটে হেঁটে, এবং প্রচন্ড ভয় পাইছে ওই দিন উনি। এখন তিনি ভয় পাচ্ছেন, এখন জিনিসটাকে আর কি মানে এটা অনেক এখনো কিন্তু অন্যভাবে দেখার চেষ্টা করছেন নাকি এখন? না, উনি ঘটনার পরে একটা ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, আচ্ছা, উনি আচ্ছা। যেদিন ফিরে আসেন নিচে, তো উনি ওনার মেডিকেল লাইফের বেশ কিছু ঘটনা উনি বলতে বলতে এটা বলেছেন আর কি একটা। তো উনি যখন ফিরে আসেন, ফিরে এসে রুমে আর কি উনি আর ওই দিন কাজ করতে পারে না, খুব খারাপ ফিল করে বাসা যায়, এবং রাতের বেলা উনি ঘুমায় যান। ঘুমায় যাওয়ার পর উনি স্বপ্ন দেখতেছেন যে ওনাকে একটা রোগী বলতেছিল, একটা মহিলা এরকম ছিল, আসছিল ওনার চিকিৎসার জন্য, বলছে যে আমাকে মানে ওরা মানে খুব অসুস্থ ছিল আর কি মহিলা, তার মানে একটা লেবার হয়েছিল আর কি, লেবারের পরে তিনি মানে মানে এটা কি বলা হয়, পোস্ট লেবার সিচুয়েশন। তো ওনাকে বলছিল যে মানে আমাকে ইনজেকশন দিয়েন না, আমি ইনজেকশন দিলে আমি হয়তো বাঁচবো না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু উনি ওনার রেসপন্সিবিলিটি ছিল বা ওনার কাজ ছিল এটা উনি ইনজেকশন, কারণ ওইটা দিতেই হতো আর কি। দেওয়ার পর ওই দিন রাত্রে রোগীটা মারা যায়। ঠিক আছে, এবং উনি স্বপ্নে দেখতেছেন রাত্রেবেলা যে ওই রোগীটা তাকে বলছে যে আপনাকে আমি বলেছিলাম যে আমাকে ইনজেকশনটা না দিতে, আপনি ইনজেকশন দেওয়াতে আমি মারা গেছি। আচ্ছা, এটা উনি উনি মানে উনি স্বপ্নে দেখছেন, আপনি আমাকে কেন এই কষ্টটা দিলেন, আমাকে কেন কষ্ট দিলেন। আচ্ছা, তো উনি ঘুম থেকে ধাক করে উঠে পড়েন, উনি চিন্তা করেন যে আসলে জিনিসটা কি ঘটছে, এটাকে আমার মনের কোন অপরাধ বোধ, কারণ আমি তাকে যেটা দিছি সেটা দ্যাট ওয়াজ মেন্ট টু বি, এটা একটা মানে ইট ওয়াজ এ ট্রিটমেন্ট, এবং তাকে ডাক্তার আরো সিনিয়র ডাক্তার, উনি তো নতুন অ্যাপয়েন্টেড, ইটস নট হার জব, উনি জাস্ট অর্ডার পালন করছেন। তো এটা কেন হলো? তো উনি বলছে যে এরপর থেকে ওনার কাছে মানে প্রায় মনে হতো যে কেউ ওখানে মানে ওই সিঁড়িটাকে উনি এড়ায় চলত, যে ওই জায়গাটাতে কেউ একজন ওনাকে হুইসপার করতো আর কি, এরকম ওনার কাছে লাগতো সবসময় মনে হতো। আচ্ছা, উনি কি শেষ পর্যন্ত এই ব্যাখ্যাতেই ছিলেন যে ওনার এই জিনিসটা আসলে অপরাধ বোধ থেকে, অনুশোচনা বোধ থেকে হচ্ছে? ওনার নিজের মধ্যে মনে হয়, বাট উনি বলে যে দ্য এক্সপিরিয়েন্স শি হ্যাড দ্যাট ডে, বলে আমি পুরোপুরি একটা মানে রিয়েল স্টেটেই ছিলাম, ওখানে এমন কোন স্টেট ছিল না যে আমার এরকম কোন হ্যালুসিনেশন হবে বা সামথিং লাইক দ্যাট। আই ওয়াজ ইন দ্য রিয়েল স্টেট, মানে আমি একদম বাস্তবেই ছিলাম। সো সামথিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, এবং উনি কিছুটা মানে প্যারানর্মাল জগতে বিশ্বাস করেন আবার করেন না, উনি যে শুনে থাকেন। উনি আরো কিছু আমার এরকম ঘটনা বলেছিলেন ওনার লাইফে, এরকম যেমন উনি মানে এরকম মানে উনি ওনার লাইফে দেখেছেন যে অপারেশন থিয়েটারে রোগীকে উনি খেয়াল করেছে, ওনার মনে হয়েছে যে she saw something leaving the body like that, she saw something লিভিং, মানে শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেছে। আচ্ছা, ওনার মনে হয়েছে উনি মানে এটা পেশেন্ট না, উনি দেখছেন। আচ্ছা, ওনার মনে হচ্ছে পেশেন্টের শরীর থেকে কিছু বেরিয়ে গেল, এবং পেশেন্ট ওই সময় খুব আনস্টেবল কন্ডিশনে চলে গেছিল, হার্ট রেট খুব ড্রপ করছে স্টাফ লাইক দ্যাট। এবং পরবর্তীতে যখন মানে ওনাদের হার্ট রেটটা ব্যাক করে সবকিছু নর্মাল হয়, ওনার কাছে স্পষ্ট নাকি মনে হয়েছে যে পেশেন্টটা কোথা থেকে ব্যাক করে আসছে, সামথিং লাইক দ্যাট। তো এগুলা নিয়ে উনি এখন অনেক স্টাডি করেন যে মানুষের না, বাট ওনার মানে শেষ পর্যন্ত উনি এখন যেটা বিশ্বাস করছেন সেটা হচ্ছে অনুশোচনা বোধ। অনুশোচনা বোধটা হচ্ছে ওনার ভেতরে কাজ করে আর কি, এটা কিন্তু নিজেকে প্রবোধ দিচ্ছেন। আচ্ছা, নিজেই বলছেন, আবার নিজেই বলছেন সামটাইমস এইভাবে মানে রিলিফ পাওয়া যায়। যখন আমরা কোনো জিনিস নিয়ে খুব বেশি মানে খুব জিনিস মানে when something becomes very complicated, তখন এইরকম ধরনের একটা রিলিফ পাওয়ার জন্য আমরা ভাবি যে হ্যাঁ আমরা একটা উপায় খুঁজি। আপনি জানেন, আমি লাস্টবার যখন ভূত এফএম এসেছিলাম রাসেল ভাই, আমার সাথে আরো ছিল, ফারনান ছিল, আমি সিঁড়িতে উঠতে হতো। ভূত এফএম এ আমি আসছি 2012 সাল থেকে মোটামুটি। আমি কিন্তু পুরো আপনাদের উপরে চলে গিয়েছিলাম। আপনি আমাকে বলছিলেন আই ডিডন্ট সি দিস ফ্লোর, দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ থিং, অ্যাবসার্ড, কিন্তু অ্যাবসার্ড যে আমার জীবনে ফার্স্ট ঘটলো। আই সোয়ার আপন আল্লাহ, মানে আমি জিনিস দিস হোয়াট হ্যাপেন। সেটাই আমি না, আমার সাথে ফারনানো সেম জিনিস ঘটেছে। আমাকে ফারনান বলছিল একদম টপ ফ্লোর। এইটার আমরা ব্যাখ্যা কি দিব? যে আমরা ক্লান্ত ছিলাম, আমরা দেখতে পাইনি, সামথিং লাইক দ্যাট। মানে মানুষের ইনস্টিংক্ট কাজ করে। তো মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা জায়গায় মানে রেগুলার যান, জি, তখন আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবে। যত মানে আনমাইন্ডফুল থাকেন যাই হোক না কেন, আপনার মানে অত টেনশন করার জন্য, কিন্তু আপনি যে জায়গায় কখনো যাননি, আমি সেই জায়গাটা কেন পৌঁছে যাবেন? এক্স্যাক্টলি। সো মানে দিস ইজ অ্যাবসার্ড, যে মানে
এই জন্য সেটাই। বললাম যে ব্যাখ্যাতিক কিছু ব্যাপার ব্যাখ্যাতিক ঘটে। ব্যাপার সবসময় আমাদের আছে, এন্ড মানে আমাদের সেইগুলো নিয়েই চলতে হয় অলওয়েজ। এবং ওই ডাক্তার সাহেবের ওনার যে কথাগুলো, যে উনি যে ফার্স্টে ফিল করেছেন কিছু একটা দরজার বাইরে, যখন উনি দেখেছেন একটা ছায়ার অবয়ব বসা ওখানে, এবং মুভিং টু দ্য নেক্সট ল্যান্ডিং, তো এগুলোর উনি কোনো ব্যাখ্যা পান না। এবং উনি অবশ্যই দেখেছেন যে ছাদের উপর থেকে কিছু লাফিয়ে পড়েছে। হ্যাঁ, এগুলো এক্সপ্লেনেশন নাই আসলে। নাই, মানে ব্যাপারটা যে আসলেই। মানে উনি যেগুলো ওনার ভেতরে যে ফিলিং গুলো কাজ করেছে, জি। ওই সময় উনি যা ফিল করেছেন সেইগুলো তো উনি ফিলই করেছেন আসলে। ওইটাকে আসলে ঠিক মানে কেন ফিল করলাম এটার কোনো ব্যাখ্যা আসলে নাই। না, এখন সেটাই। পরের ব্যাপারগুলো উনি বলে দিতে পারেন যে হ্যাঁ আমার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করেছে, গিলটি ফিলিং থেকে এরকম কাজ করে করেছে, দিতে হয়েছে। সেটাই। বাট সেটা উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন। সেটা হতে পারে মেবি, সেটাই। মানে শি নোজ বেটার দ্যান আস। সেটাই। বাট পরের যে ব্যাপারগুলো সেগুলো তিনি জি। বলতে পারেন। বাট আগে যে ফিলটা হঠাৎ করে কেন হলো, সেটাই। গড নোজ যে God knows, আসলে ব্যাপারটা সেটাই। কি। থ্যাংক ইউ ভেরি মাচ। Welcome, Russell. মানে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক স্টোরি। আমার কাছে মনে হয় যে মানে ভালো ছিল। আমরা নেক্সট স্টোরিতে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা বাবু ভাইয়ের কাছে চলে যাই এবং আমরা তারপরে একসাথে আপনাদেরকে SMS এবং আপনাদের যে সমস্ত ইমেল, আপনাদের যে সমস্ত ফেসবুকের কমেন্ট গুলো আছে সেগুলো পড়বো। বাবু ভাইয়ের ঘটনাটা পড়ে শেষ করে আমরা শেষ করে ফেলি। তো বাবু ভাই, আমরা সেকেন্ড স্টোরিটা শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে ইয়াসির ভাইয়ের ঘটনা। জি। বেশ কিছুদিন আগের। অ্যাকচুয়ালি ইয়াসির ভাই গ্রামে যেত আর কি বেড়াতে, প্রায় ওনার গ্রাম খুব ভালো লাগতো আর কি। তো উনি ওইবার ওনার এক ফ্রেন্ডের ডাকে তাদের গ্রামের বাড়িতে যায়। সো ওনার গ্রামের মানে ওনার যে ফ্রেন্ড ছিল আর কি, তো ফ্রেন্ডটা ওনার সাথে আসতে পারেনি, আগে গিয়েছিল। তো ওনাকে বলে যে তুই চলে আয়, এরকম করে নর্থ বেঙ্গলের কাছের একটা গ্রাম আর কি। আচ্ছা। তো যাই হোক, উনি ওই রওনা দেন আর কি দিনের বেলা যথারীতি সময় মতো গ্রামে। ওনার ওখানে যে নামের নেমে রাত্রেবেলা আসা শুরু করেন। তো রাস্তাটা ছিল বেশ আপনার অন্ধকার হয়ে গেছে। রাত্রেবেলা ধরেন 10টা-11টার সময় বেশ অন্ধকার হয়ে যায়। তো গাছপালার মধ্যে দিয়ে যখন আসতেছেন তখনই ওনার কাছে বেশ মানে ভালো লাগে, কারণ মানে এই জায়গাটা হচ্ছে বেশ জোনাকি জ্বলছে, এরকম একটা অবস্থা। এবং গ্রামটা বেশ নিশুতি একটা গ্রাম, যেখানে বিদ্যুতের কিছুই নেই সেখানে। তো আস্তে আস্তে তো উনি এসে এক জায়গায় দাঁড়ান। সেখানে এসে দেখে যে একটা আপনার খেয়াঘাট আছে। তো খেয়াঘাটে আপনার একজন মাঝি বসে আছে একটা ছোট নৌকাতে। তো উনি বলেন যে আমি নদী পার হব। তো লোকটা কোনো কথা না বলে ওনাকে জাস্ট নৌকায় উঠতে বলেন এবং নৌকাটা আস্তে আস্তে ছেড়ে দেন আর কি। তো নৌকাটা যখন যাচ্ছে রাসেল ভাই পানিতে, এবং উনি শব্দ পাচ্ছেন যে মাঝি আছে সে আস্তে আস্তে করে আর কি আপনার বৈঠা পাচ্ছে আর কি। তো যেতে 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 নৌকার মানে বেশ অনেকক্ষণ চলে গেছে। উনিও বেশ মানে আর কি হয়ে গেছেন। উনি ওখানে বসে একটা সিগারেট ধরান, সিগারেট খাচ্ছেন। তো এক সময় উনি খেয়াল করেন যে নৌকাটা আর কি আর সামনে বাড়ছে না, মনে হচ্ছে যে নৌকাটা ভেসেই আছে ওখানে। আচ্ছা। তো উনি হঠাৎ করে তাকান সামনে, তাকায় দেখেন যে নৌকার মধ্যে আসলে কেউ নাই। উনি একাই বসা নৌকার ভেতরে, কোনো মাঝি নেই নৌকার ভেতরে। এবং এই সময় উনি দেখেন যে নৌকাটার মানে যে সামনে যে ভাগটা, ওই জায়গাটা বেশ দুলতেছে, মনে হচ্ছে কেউ ঠেলে দিচ্ছে বেশ উপরের দিকে। আচ্ছা। এবং মানে একটা এই গোঙানির মতো শব্দ আসতেছে আর কি, লাইক সামবাডি ইজ মানে আর কি একজন গোঙাচ্ছে, কাউকে মানে মুখ চেপে ধরছে, মানে ডেফ অবস্থা আর কি। আচ্ছা। উনি বেশ এটাতে মানে ভয় পেয়ে যান। নদীর প্রায় মাঝামাঝি জায়গা, মানে মধ্য নদীতে প্রায় উনি। এই সময় এরকম একটা শব্দ আসতেছে এবং নৌকার কোনো মাঝি নাই, বৈঠা কোথায় তাও জানেন, এবং উনি এটাতে ইউজ টু না, এই বৈঠা পাওয়ার মতো অবস্থা ওনার না। তো উনি বেশ ভয় পান। তো গোঙানির শব্দটা এক পর্যায়ে মানে উনি মানে মনে হচ্ছে কেউ গলা চেপে ওনাকে বলতেছে মেরে ফেললো, এরকম মানে এরকম ধরনের একটা কথা আর কি। তো উনি তখন না ওই পানিতে লাফ দিয়ে পড়েন আর কি। আর উনি ওখানে আর বসে থাকতে পারেন না, পানিতে লাফ দিয়ে পড়ে উনি যেভাবে সাঁতার জানতো, খুব মানে কম মানে কষ্ট করে সাঁতারে আশ্রয় পাচ্ছে আর কি। উনি ডাঙায় উঠে আসেন, এই পাশে যে পাশ থেকে উনি নৌকা উঠছিলেন সেই পাশে উনি উঠে আসেন এবং উনি দৌড় দেন ওখানে। তো দৌড়াতে 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 উনি যায় যে একদম আর কি দূরে কোথাও পায় না, দেখে যে একটা দোকান আর কি আছে। তো দোকানের ভেতরে হালকা আলো জ্বলতেছে, দোকানটা বদ্ধ, তো দোকানের মধ্যে হালকা আলো জ্বলতেছে আর কি। তো উনি দোকানের মধ্যে খুব নক করেন, কিল টিল মারেন দোকানের লোকটা ভেতর থেকে একজন বলে কে এত রাতে, সেও দরজা খুলতে চায় না। তো উনি তারপর বলে ভাই আমি আসছি, আমি শহর থেকে আসছি, দরজাটা খুলেন প্লিজ। আচ্ছা। ঝাপটা খুলেন প্লিজ। অনেক রিকোয়েস্ট করার পর লোকটা ঝাপ খুলে একটু খুলে দেখে ওনাকে, দেখে বলে যে আপনি এখান থেকে কি করতে আসছেন।
তো বলে যে আমি এখানে আসছিলাম, আমি তো ওই পার নদীর ওই পারে যাবো, এখানে এসে বলে আপনি এখান থেকে কেন আসছেন, আপনি তো ওই পার দিয়ে মানে ওখানে আছে ছোট সাঁকো আছে, ওখান থেকে যেতে পারতেন, ওখানে তারপর ভালো নৌকার ব্যবস্থা আছে, মানে আপনাকে কোনো না কোনো ভাবে ওখানে পৌঁছা দিত, এই রাস্তা দিয়ে তো আসার কিছু নাই। উনি বললো যে ভাই আমি এখান থেকে আসছিলাম, এসে একটা নৌকা দেখছি ঘাটে, এবং এই ঘাটে আমি পার হতে গেছিলাম, এরকম এরকম মানে পড়ছি, তার শরীরে ভেজা। তো লোকটা ওনার গাটা মুছতে দিল, তো বললো যে আপনি যেখান থেকে আসছেন এখানে এই জায়গায় আগে একটা এরকম মাঝি থাকতো আর কি, এবং মাঝির আপনার সম্পদ ছিল, কিছু জমি জমা ছিল। তো এই গ্রামে যে ওখানে একজন আছে, দুষ্ট লোক আছে আর কি, সে ওখানকার প্রভাবশালী লোক আর কি, সে মাঝির জায়গাটা নেওয়ার জন্য তার সাথে অনেক গন্ডগোল করছিল, এবং পরে ওই মাঝিকে মেরে আপনার ওই পাথর বেঁধে আর কি পানির তলে ডুবা দেয় আর কি। এবং এরপর থেকে অনেকেই নাকি ওখানে দেখে যে ওই মাঝিকে বলে যে আপনি মানে ওখানে মাঝি পাবেন কোথায়, ওখানে নৌকাও তো থাকার কথা না, কিভাবে আপনি নৌকার মধ্যে গেলেন আর কিভাবে আপনি পড়লেন, এরকম আর কি। তো ওই লোকটা ওনাকে তো উনি খুব ভয় পায়, এবং ওই রাতের বেলা উনি ওই দোকানেই থেকে যায় আর কি লোকের সাথে, এবং পরে ওখান থেকে উনি ব্যাক করেন। ওকে, এটাই ছিল ঘটনা, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার সেকেন্ড স্টোরির জন্য। আমরা সেই ঘটনা নিয়ে আমরা আবারও ফিরে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন আর কি করেন আপনি? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শুভ, আমি এসেছি উত্তরা 10 নম্বর সেক্টর থেকে। জি। সো ভাইয়া আপনি কি করেন? আমি একটা কোম্পানিতে আর কি জব করতেছি। আপনার কাজটা কি? নাম না হবে শুনলাম আমরা, কাজটা কি আপনার? মানে আমার কাজটা ওয়াশিং এ। ওয়াশিং এর কাজ, ওকে। তো আপনি যখন যে ঘটনাটা বলবেন তখন আপনি কি করতেন? তখন আমি আসলে একটা এমব্রয়ডারিতে জব করতাম। ওকে, এমব্রয়ডারি কাজ করতেন। এখন আমরা চলে যাই আপনার ঘটনায়, শুনি আপনার ঘটনাটি। সো ভাইয়া সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা হচ্ছে 2012 সালের, এটা হচ্ছে মার্চের দিকের ঘটনা। জি। সো আমার একটা অদ্ভুত অভ্যাস কি, যে আমি বেশি রাত জাগি, তো রাতে হাঁটা চলাটা বেশি করি। তো তখন আর কি সন্ধ্যাবেলা হাঁটা চলা করতেছিলাম, তখন সম্ভবত এশিয়া কাপ খেলা চলতেছিল। তো খেলাটা দেখে আর কি আমি বাসায় ব্যাক করতেছিলাম রাত্রে 12টা কি 12:30টার দিকে। তো আমাদের এলাকায় একটা জায়গা আছে, ওইখানে তখন নাইট গার্ড ছিল না, বাট এখন আছে। আচ্ছা। তো ওইখান দিয়ে আসতেছি, তো আমি দেখলাম যে একটা নাইট গার্ড বসে আছে। আচ্ছা। কিন্তু তার হাতে যে লাইট থাকবে সে জিনিসটা নাই, একটা লাঠি শুধু। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে মানে একটা যেহেতু এতদিন দেখি নাই, তো হঠাৎ করে দেখলাম, তো জিজ্ঞেস করতেই পারি এলাকায়। তো আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কি এখানে নতুন, আপনাকে নিয়োগ দিচ্ছে? তো সে আমাকে বললো, সে আমার কোনো রেসপন্স দেয় নাই, মানে রিপ্লাই দেয় কথা। আমি চলে আসতেছি, তো পিছন থেকে সে ডাক দিল। আচ্ছা। একটু মোটা গলায় সে ডাক দিল যে বাবা একটু এদিকে আসো। তো আমি তার কাছে গেলাম, তো গিয়ে বললাম জি আঙ্কেল বলেন। তো বললো যে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম যে কি কথা? সে বলল যে আমার একটা কাহিনী আছে, সেটা আমি তোমাকে বলতে চাই। আচ্ছা। তো আমি বলতেছিলাম দেখেন এইসব আমাকে এখন বলে লাভ নাই, আমি বাসায় যাবো, এমনি রাত 12টা 12:30 বেজে গেছে। তো সে আমার বলতেছে যে না তুমি একটু শুনে যাও, এত টাইম অপচয় করলা, তা আরেকটু করো। তো আমি তার পাশে বসলাম আর কি, একটা বেঞ্চ ছোট, তো এটা বেঞ্চ বলা যায় না, মানে ওয়াল টাইপের। তো আমি সেখানে বসছি, বসার পরে সে আমার বলতে শুরু করলো, সে তার বাড়িটা কি নওগাঁতে। তো সে আজ থেকে 12 বছর আগে, মানে তখন আর কি সেই সময় থেকে 12 বছর আগে সে তার একটা চার দোকান ছিল। তো তার বাড়িটা হাইওয়ের পাশে, তার চার দোকান, আর বাড়িটা হাইওয়ের সাথে। আচ্ছা। তো সে চার দোকান বন্ধ করে রাত্রে 11টা কি 11:30টার দিকে বাড়িতে ফিরে। তো প্রতিদিনের মতো সে, ও রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখি, এই কথা যখন সে আমাকে বলতেছিল আমার খুবই বিরক্ত লাগতেছিল। তো আমি বললাম যে আমি বাসায় চলে যাবো আঙ্কেল, আরেকদিন শুনবো আপনার কথা। তো সে বলল না। তো আমি আসলে একটা সিগারেট বাইর করি পকেট থেকে, যে সিগারেটটা খাওয়ার জন্য। সে আমাকে বলে তুমি চুপ করে বসে আমার ঘটনাটা শুনো, আর সিগারেট জ্বালাবে না, আমি সিগারেট খাই না, লোকটা আমাকে বলল। তো আমি বাম হাতে, আমার ডান হাত থেকে বাম হাতে সিগারেটটা নিয়ে তার কথা বসে বসে শুনতেছিলাম। তো সে বলল এক রাতে আমি প্রতিদিনের মতো 11:30টার দিকে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দিচ্ছি। তো হাইওয়ে ধরে যখন বাড়ির পথে রওনা দিচ্ছি, তখন দেখি রোডের মাঝখানে একটা বৃদ্ধা মহিলা তার মাথাটা কোলের ভিতরে নিয়ে উকুন বাজতেছিল। তো উকুন বাজতেছিল, আর ওই মাথাটা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আমার বিশ্বাস করতে সমস্যা হয়েছে, এই জন্য আমি তখন জিজ্ঞেস করেছিলাম। তারপরে বলেন। বাট এই ঘটনাটা ওই দারোয়ান চাচা বলছেন। হ্যাঁ, চাচা আর কি বলতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, অদ্ভুত একটা হাসি দিচ্ছে। আচ্ছা। তা হাসি দিলে উনি আবার কি খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে উনি একটা দৌড় দেয়। তো যেহেতু হাইওয়ের ভিতরে, সে দৌড় দিলে তাকে নাকি একটা ট্রাকে ধাক্কা মারে।
তার ভাষায় ছিল লরি। হুম। একটা ধাক্কা মারলে সে ওইখানে পড়ে যায়, এই বলে সে চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা তারপর কি হয়? হুম। যেহেতু অদ্ভুত একটা জিনিস, আমি জিজ্ঞেস করলাম তারপর কি হয়। সে আমাকে বলল যে তারপরে আমি ঘটনাস্থলে মারা যাই। এই কথা শুনে আমার কেমন একটু অবাক লাগলো, যে সে যদি মারা যায় সে আমাকে কিভাবে বলতেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বলেন এসব? কয়, দেখো বাবা আমার দিকে তাকে, সত্যি কিনা। তো সে যখন মাথাটা উঠালো আমার দিকে তাকালো, দেখি সে কিন্তু ঘটনাটা নিচের দিকে তাকায় বলতেছিল। সে যখন মাথাটা উপর দিকে তাকে আমার দিকে তাকালো, দেখলাম যে তার সারা মুখ একটা কিছুতে অ্যাক্সিডেন্ট হলে যে অবস্থা হয়, সারা মুখে রক্ত মাখা, আর তার মাথা থেকে মজক গুলা গলে গলে পড়তেছে। তো এই ঘটনা দেখার পরে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি নাই। তো জায়গার উপরে আমি সেন্সলেস হয়ে ওখানে পড়ে যাই। তো আমার কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না রাসেল ভাই। তো হঠাৎ করে আজানের শব্দে আমার আর কি হুশ ফিরে আসে। তো আমি মাথা ওইখান থেকে, মানে মাথাটা এত ভার হয়েছে যে আমি মাথাটা করতে পারি না, মানে সোজা দাঁড়াতে পারি না কোনো মতে। আমি বাসায় যাই, যে বাসাটা আমার বেশি দূরেও না। তো বাসায় যেয়ে আমি মাথায় পানি ঢেলে কাউকে কিছু না বলে শুয়ে পড়ি। তো কিছুদিন শরীর খারাপের পর আমি এই ঘটনাটা আমার বন্ধু বান্ধব, মানে আত্মীয় স্বজন কাউকে বললেও তারা কেউ বিশ্বাস করতে চায় না ঘটনাটা, যেহেতু অবিশ্বাসী একটা ঘটনা। তো সে বিশ্বাস করতে চায়। লাস্টে শেষকালে আমি একটা হুজুরকে বলি এই ঘটনাটা, ইমাম সাহেবকে, যে ইমাম সাহেব আমার সাথে তো এরকম একটা ঘটনা ঘটছে, তো কেন এরকম ঘটলো? তো তিনি আমাকে বললেন যে তুমি রাত বেরাতে যে চলাফেরা করো, তোমার পিছে খারাপ কিছু ফলো করছে। তো এই জিনিসটা থেকে তোমার মুক্তি পেতে হবে, নয়তো এই জিনিসটা তোমাকে জ্বালাতন করবে বিভিন্ন রকমের। তো এই জিনিসটা আমি বললাম যে এই জিনিসটা কি আর কেউ দেখছেনি? কয় না, এই জিনিসটা তো এদিকে এরকম না, অন্য কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো কিছু এখন ঘটে নাই। তো তোমার সাথে যেহেতু ঘটেছে তোমার পিছনে খারাপ কিছু আছে। তো তিনি আমাকে একটা লাল সুতো দেয় পরে, সুতো আমার কায়াঙ্গুলে, বামাতে কায়াঙ্গুলে বেঁধে দেয়। তো বেঁধে বলে, এটা 7 দিন পরে তুমি এটা নদীর জলে ফেলে দিবা ভোরবেলা। তো আমি রাসেল ভাই ওই কায়াঙ্গুলের রশিটা আর কি 7 দিন ব্যবহার করে আর কি ভোরবেলা নদীর জলে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আল্লাহর রহমতে বর্তমানে আর কোনো সমস্যা হয় নাই। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, আপনার এই ঘটনাটাই যে আপনি বললেন, আপনি নিজের চোখে দেখেছেন এটা, না? জি, এটা আমি নিজের চোখে দেখতে। যেহেতু রাসেল ভাই একটা কথা কি, এখানে আমি নিজেকে প্রথম বিশ্বাস করতে পারিনি। যখন আজান দিল আমি উঠলাম, পড়ে গেছে ওইখান থেকে উঠলাম, আমি নিজেকে প্রথম ভেবেছিলাম যে হয়তো আমি কোনো ভুল দেখেছি অথবা করেছি। কিন্তু আমার ওই জিনিসটা খেয়াল আছে, যেহেতু আমি ডান হাত থেকে সিগারেটটা বাম হাতে নিয়েছি আর সেইখানে বসেছিলাম যেখানে সে আমাকে বলতেছিল। তা আমি যদি ডান হাতে বাম হাতে নিয়ে হঠাৎ করে পড়ে গেলাম, কিন্তু আপনি যেটা দেখেছেন সেটা অস্বাভাবিক না? আপনার কাছে মনে হয় না যে অস্বাভাবিক জিনিসটা? জি, এই জিনিসটা আসলে সত্যি মানে বলতে গেলে মানে অবিশ্বাসী আগে ঘটনা। দেখেন একটা জিনিস, যে একটা মৃত ব্যক্তি, সে বলতেছিল সে মারা গেছে শেষকালে, কিন্তু সে প্রথম আমাকে ঘটনাতে শুরু করলো। এর ভিতরে একটা প্যারানর্মাল কিন্তু জিনিস ছিল, যে সে একটা মাথা দেখেছিল, ওইটাও একটা অবিশ্বাসী জিনিস না, সেটা বুঝতে পেরেছি। সেটা তার যে চেহারাটা সে যেভাবে দিচ্ছে, রাসেল ভাই আমার শরীরের উপর পশ্চিম এখন দাঁড়িয়ে গেছে, যে তার যে চেহারাটা যে দেখে তার পুরো রক্তে লাল। না, আমি আপনাকে অবিশ্বাস করছি না, আমি জাস্ট আপনাকে জানার জন্য বললাম। আপনার ফ্যামিলিতে এছাড়া আপনার অনেক ঝামেলা আছে, আপনি বলছেন আপনার মা যখন আপনাকে ভাই মনে হয় মানে আমার জন্মের আগে আর কি। জি জি, কি জানো ঝামেলাটা? ওইটা হচ্ছে যে রাসেল ভাই, আমার ভাইয়ের তখন 4-5 বছর বয়স, বড় ভাই আর কি, আমার বড় ভাই। জি। তো 4-5 বছর বয়স। তো আমরা যে এলাকায় ঘটনা ঘটেছে একটু আগে আমি বললাম, সেই এলাকাতে আমরা থাকতাম। তো অন্য সাইডে ওইখানে একটা গাছ, সেই কথাটা আমি আপনার বলি না আর কি, তাল গাছ, বট গাছের উপর তাল গাছ। তো বট গাছের উপর একটা তাল গাছ, তো ওইখানে একটা বেকারি আছে। তো ওই সাইডে আমাদের বাসা ছিল। তো ওই বাসাটা আপাতত নেই, মানে ওইখানে ভাড়া থাকতাম আমরা। তো ওইখানে আমরা ভাড়া থাকি। তো আমার খালা খুব অসুস্থ ছিল। আমার একটা খালা তো ভাই ছিল আমার বড় ভাইয়ের বয়সী। তো তিনি, আমার আম্মু সন্ধ্যার মানে দুপুর বেলা আর কি, একটা ভিক্ষুক আসে। আমার আম্মু তখন গর্ভবতী। তো ভিক্ষুক আসে, এসে জিজ্ঞেস করে যে মা ভিক্ষা দাও। তো আমার মা আম্মু তাকে ভিক্ষে দেয়। ভিক্ষে দেওয়ার পরে তো আম্মু যাক ভিক্ষুক চলে যায়। চলে যাওয়ার পরে আম্মু আর কি সন্ধ্যার পরে আর কি 2টা বাচ্চারে, যেটা আমার আন্টি অসুস্থ, তার ছেলে আর কি আমার আম্মুর কাছে ঠিক আছে। তো তাকে পাশে রেখে, আমার বড় ভাইকে পাশে রেখে আম্মু শোয়, সে ঘুমায় আর কি। তো হঠাৎ করে সে রাত্রে স্বপ্ন দেখে যে ওই ভিক্ষুকটাই তার কাছে আবার আসছে। তো আম্মু বলছে যে আপনাকে না একবার ভিক্ষে দিলাম। ও এর ভিতরে কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আম্মুরা বলতেছে স্বপ্নের ভিতরে যে তোর কাছে চাইলাম তুই দিলি না। তো আম্মু বলতেছে যে আপনাকে আমি দুপুরবেলা ভিক্ষে দিলাম, আবার আপনি কি চান? তো বলতেছে তো দুই পাশে যে 2টা বাচ্চা আছে তার ভিতর তুই আমাকে একটা দিয়ে দে। তো
তো আম্মু বললো যে না, এখান থেকে একটাও দেওয়া যাবে না, এটা আমার বোনের ছেলে আর এটা আমার ছেলে, তো এটা ভিতরে কাউকে একটাও দেওয়া যাবে না। তো সে বলতেছে না, আমি ছাড়া যাবো না, কোনো মতে যাবো না, আমাকে একটা দিতেই হবে, দুইটার ভিতরে একটা দিতে হবে। তা আম্মু তো কোনো মতে দিবে না। তো লাস্টে অনেক আর কি স্বপ্নের ভিতরেই মানে জোরাজোরি হওয়ার পরে আম্মু বলে ঠিক আছে, তুই যেহেতু মানবি না, যাবি না, তো তুই এক কাজ কর, আমার পেটে যে সন্তান আছে সেটা নিয়ে যা, তারপর তুই এই দুইটা নিস না। তো আম্মুর খুবই মানে অসুস্থ হয়ে পড়ে আর কি ওই স্বপ্নের ভিতরে। তো এর ভিতরে সে চলে যাইতেছে নিয়ে, আম্মুর যে ভাষায় আর কি একটা ঝুলা কাঁধে, সে চলে যাইতেছে। তো আম্মু বললো তুই যেহেতু আমারটা নিয়ে চলে যেতেছিস, আমার পেটটা নিয়ে, তাহলে আমি তোকে কিভাবে ছেড়ে দিই। এই বলে সে হারিকেনটা ছুঁড়ে মারে তার দিকে, তো তার সারা শরীরে আগুন লেগে যায়। তো এর ভিতরে আম্মু খুবই অসুস্থ হয়ে পড়ে। এর ভিতরে ভোরবেলা সকাল দিকে মানে সবাই মিলে আম্মুকে হাসপাতালে নেওয়ার জন্য মানে যে বের হবে তোরা থেকে সবাই আসে, আম্মু চিল্লাচিল্লি, মানে পেটে খুব ব্যথা। তো সবাই ঘরে আসে, কেউ ফলো করে না দরজার সামনের দিকে, কেউ ফলো করে না, জাস্ট দরজার ভিতরে আসে আম্মু ধরে আনে আর কি বাইরে নিতেছে। এর ভিতরে আম্মু ফলো করে যে দরজার সামনে একটা কাক মরে পড়ে আছে, একটা কাক পড়ে আছে এখানে, কালো কুচকুচে একটা কাক। তো আম্মু বলে সবাইকে আর কি এই ঘটনা খুলে বলে, আমার খালু, তারপরে আমার আব্বুকে এইসব কথা খুলে বললে, তারপর ওই কাকটাকে আবার আগুনে পুড়ে, ওই কাকটাকে, যেহেতু হয়তো অবশ্য থাকতেও পারে, তারপরে থেকে ওই বাসাটা আর কি চেঞ্জ করে দেয়। তারপরে আর কি আম্মু একটা কবিরাজের কাছে গেছিল হাসপাতালে, যেহেতু দেখেছে বাচ্চা আর নেই, বাচ্চা ডেট। তা আম্মু একটা কবিরাজের কাছে, কবিরাজ বললো যে আপনার বাচ্চা তো এটা নিয়ে গেছে, তো আপনাদের সেকেন্ড যে বাচ্চাটা হবে তার কোনো প্রবলেম মানে সে হবে মুরলি, তার কানে একটা ছিদ্র করে দেন, আর তার সাথে তার মানে 20 বছর আগে তার ভিতরে তার সাথে কিছু কোনো খারাপ কিছু ঘটতে পারে, কিন্তু তার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, কিন্তু তার পরবর্তীতে তার কিছু হবে না। আপনাদের ফ্যামিলিতে অনেক কিছু ঘটে গেছে এরকম আর কি, মানে আমার ফ্যামিলিতে। আপনার কানে আপনি বলছেন যে এই জন্য আপনার কানে ছিদ্র করা, এই তো? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুব টাইমের লিমিটেশন আছে আমাদের। শুরুতে চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন যদি বলা সম্ভব হয়, তো তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি, আমি রায়হান বলছি। রায়হান, আপনি বলছেন যে আপনার সাথে ঘটনা ঘটে এবং আপনার ওয়াইফের সাথেও ঘটে। প্রথম কবে আপনারা টের পেলেন যে কোনো একটা ঝামেলা আছে আপনাদের মধ্যে বা কিছু একটা ঘটছে আপনাদের সাথে, এইটা প্রথম কবে টের পেলেন? এটা এই বছরই জানুয়ারি মাসে আর কি, জানুয়ারি মাসের মাঝামাঝি টাইমে। তো তখন হচ্ছে আমরা ফিল করা শুরু করি যে আমাদের প্রবলেমটা, আমরা বর্তমানে যে রুমটা আছি ওটার পাশের রুমে যখন আমরা শিফট হই, রুমটা বড়, তো ওই রুমটা আমরা যখন ফার্স্ট রাতে ঘুমার পরে সকালে আমি উঠি, আমি অফিসে যাব, আমি সকালে উঠে আমার ঠিক ডান হাতে বুড়ো আঙ্গুলে এখানে একটা ব্লাডের চিহ্ন পাই। ব্লাড বলতে হচ্ছে আপনার ড্রপ দিয়ে যদি 1 ফোঁটা ব্লাড দেন, সেক্ষেত্রে ওখানে যেরকম বুড়ো আঙ্গুলে ডান হাতের, আচ্ছা, ঠিক এই তালুর উপরে, তালুর সাইডটায়। তো এটা আমি দেখতে পাই সকালে উঠেই। তো উঠে আমি জিনিসটা বুঝি না আসলে ব্যাপারটা কি। তো আমার ওয়াইফ যে ও খেয়াল করে জিনিসটা, ও একটু অন্যভাবে নিল, আমি জিনিসটা এড়াই যাই বলতে তখন পর্যন্ত আমার মাথায় কোনো কাজ করে নাই যে এটা অন্য কিছু হতে পারে। খুবই স্বাভাবিক। আমি নর্মালি এটা মুছে দিই, মুছে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হই। আচ্ছা, যখন মুছলেন তখন কি আপনি ওইখানে কোনো মানে কোন ধরনের কোন কাটা, কোন ড্যামেজ, কোনো ক্ষত নাই, কিছু নাই, আমার হাত পুরো ফ্রেশ। জাস্ট যেটা বললাম যে ড্রপ দিয়ে যদি কেউ দিয়ে দেয় তাহলে যেটা হবে ঠিক কোনো ব্যথাও নাই, কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই। ওকে, আমি জাস্ট এটা মুছে দিলাম। জি, পরের দিন ওই দিন রাতের বেলায় আমার ওয়াইফ হচ্ছে রাত্র 2টার পরে মেবি আমি ঘুমিয়ে গেছি। তো ও রাতের বেলা হচ্ছে বিড়ালের ডাক শুনতে পায় খুব জোরে। আমাদের বাসার যে সাইডের জানালার দিকে হচ্ছে আমাদের মাথা, একদম জানালার সাথে লাগানো খাটটা। তো ও হচ্ছে ওই বিড়ালের ডাকটা শুনতে পায় খুব মানে জোরালো, অনেক জোরে জোরে ডাকতে থাকে। এমনকি সেই ডাকটা আস্তে আস্তে এত বেশি হতে থাকে যে ও নিতে পারতেছে না। আমাকে 3বার জাগায়, 3বারে আমি ঘুমের চোখে ঘুমায় পড়ি আর কি। মানে শুনতে পান যখন? না, আমি বিড়ালের ডাক মানে আমি হচ্ছে গভীর ঘুমে, আমি ওর কথাই শুনিনি, ও জাস্ট আমাকে জোরে উঠাইতেছে, আমি আবার ঘুমিয়ে যাচ্ছি এভাবে। তো এইভাবে ও শুনতে পায়, মানে এত বেশি শুনতে পায়, ও অনেক ভয়ে কোন রকম রাতটা কাটায়। এমনকি বিড়ালের ডাকটা হচ্ছে ফজরে ঠিক 2 মিনিট আগ পর্যন্ত চলে। বিড়ালের ডাকটা থেমে যায়, তার 2 মিনিট পরেই হচ্ছে ফজর আজানটা দেয়। ও আমাকে উঠায়, আমি নামাজ পড়ি, তখন আমাকে ডিটেলস বলে। কিন্তু আমি ওকে বললাম যে এটা নর্মাল হতে পারে, কারণ যেহেতু আমি শুনে নেই, সো এটা কতটা ভয়ানক এটা আমি বুঝতে পারবো না। তো আমি নর্মাল ভাবে এটা এড়াই চলি।
তার একদিন দুদিন পর থেকে হচ্ছে প্রবলেমটা হচ্ছে এরকম যে ঘরের মধ্যে রাত্র 2টার দিকে সবাই ঘুমায় গেছে, বাট রান্নাঘরের উপরে যে কিচেনের উপরে যে এটা থাকে, আপনার ক্যাবিনেটটা থাকে, ওটা হচ্ছে নর্মালি একটু জোরে পুশ না করলে ওটা খুলবে না। হ্যাঁ, কিন্তু ওটা দেখতেছি লাগানো, কিন্তু উপর থেকে হাড়ি পাতিল 2-3টা পড়ে যাচ্ছে নিচে কোনো কারণ ছাড়াই। রান্নাঘরে দেখতেছি যে ফ্লোরে পড়ে আছে, বাট ওটা লাগানো। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আচ্ছা, এটা একটা কারণ, এটা আমি উঠাই দিলাম। এরপরে হচ্ছে প্রবলেমটা হচ্ছে বাথরুমের লাইটটা অটো একদিন জ্বলে গেল। আমি মাত্র বাথরুম থেকে বের হয়েছি, লাইটটা অফ করছি, দেন আমার ওয়াইফ যাইতে গিয়ে দেখে যে ওটা হচ্ছে জ্বালানো। ও আমার সাথে চিল্লাপাল্লা শুরু করেছে, লাইট কেন? তো আমি ওটা নর্মাল ভাবে নিছি, মানে তখন পর্যন্ত আমি এটা আসলে মানে ফলো করিনি আসলে ব্যাপারটা কি, মানে আমি এটা খেয়াল করিনি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রবলেমটা শুরু হচ্ছে আস্তে আস্তে, রাতে আমার ঘুমটা আস্তে আস্তে নাই হয়ে যায়, মানে আমি ঘুমাতে পারি না, রাতে লাইট জ্বালায় রাখতেছি তারপরে ঘুমাতে পারতেছি না, টুকটাক শব্দ হচ্ছে। আর আমার ওয়াইফ যেটা শুনতে পাই হচ্ছে কোন মহিলার মানে কাঁদতেছে এরকম, মানে ও মাঝের মধ্যে 2 কান হাত দিয়ে চেপে ধরে, এরকম অবস্থা। এটা গত 3 দিন আগেও সেম অবস্থা, রাত্র 2:45 বাজে, ঠিক এই টাইমে ও কান্নার শব্দ শুনতেছে। আমি শুনতে পাচ্ছি না, কিন্তু ও শুনতেছে। লাইটটা ফ্যানটা অফ করে দিলাম, বাট আমি শুনতেছি না, ও খুব শুনতেছে। ও ওয়াশরুমে গিয়ে দৌড় দিয়ে আবার দরজাটা খুলে চলে আসছে। একটা পর্যায়ে আমি ওয়াশরুমে সাইডে দাঁড়াই, ও ওয়াশরুম থেকে বের হয়। ঠিক এরকম ঘটতেছে। তো গতকালকে মেবি ও আমাকে বলতেছে কি যে, মানে এক পর্যায়ে রাগ হয়ে বলতেছে রাতের বেলা যে কোথায় কি দেখি, সামনে আসে না কেন, আমার দেখার খুব শখ। তার 2 মিনিট পরে হচ্ছে ওয়ার্ডরোবের ভেতর থেকে 2টা নক করলো, ভেতর ভেতর থেকে। থেকে আচ্ছা, টক টক করে 2টা শব্দ আসছে। ইন্টারেস্টিং। আমি আসলে জিনিসটা ঠিক ওই মুহূর্তে বুঝতে পারিনি আসলে ব্যাপারটা কি, কিন্তু আমি খুব মানে চুপ হয়ে গেছি, সাথে সাথে চুপ হয়ে গেছি। তার 2 মিনিট পরে আবার টক টক করে সাউন্ড আসলো। আচ্ছা, তো এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে আমরা এখানে ঘুমাবো না। ঠিক আমাদের হচ্ছে 2 ইউনিট, তো মানে 1 ইউনিট নিয়ে বাসা, 2টা ফ্ল্যাট পাশাপাশি লাগানো। তো ওই রান্নাঘরের ভিতর দিয়ে অন্য ফ্ল্যাটে যাওয়া যায়। তো অন্য ফ্ল্যাটে হচ্ছে ওখানে আপুরা আছে, ওখানে যে সামনে রুমটা আছে ওই রুমটা আমরা গেলাম যে ওখানে ঘুমাবো, নিচে ফ্লোরিং করে, ওখানে তো সোফা। আচ্ছা, তো টি টেবিলটা সরে আমরা ফ্লোরিং করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন টাইমে দেখলাম যে মশারিটা আনি নেই। তো মশারি আনার আগে আমার ওয়াইফ করলো কি যে জানালাটা খুলে দিল। আচ্ছা, যে জানালাটা খুলে দিল যে বাতাস আসবে, ওখানে একটা সেগুন গাছ আছে ভাইয়া। তো জানালাটা খুলে দেওয়ার পরে ডান দিকে হচ্ছে সোফাটা রাখা, যে কারণে ডান দিকটা খোলার কোনো চান্স নাই, খুলছে বাম দিক থেকে। আমরা মশারিটা নিয়ে আসছি, আয়সা দেখতেছি বাম দিক লাগানো, ডান দিকটা খোলা। কয়েক মিনিটের ব্যাপার, গেলাম আসলাম। এটা দেখে আমরা সাথে সাথে রুমটা লাগাই দিলাম। রুমটা লাগাই দিয়ে আমার আপু যে সেও কিছু দোয়া পড়লো, দোয়া পরে ফটো দিয়ে দিল, আমরা ঘুমাই গেছি। আমার ওয়াইফ ঘুমাই গেছে, আমার ঘুম আসতেছে না। হুট করে আমি ঘুমানোর জন্য এত ট্রাই করতেছি, একটা পর্যায়ে আমি খুব কাকের শব্দ পাচ্ছি, কাকা করে অনেক শব্দ পাচ্ছি। মানে শব্দগুলো এরকম কয়েক হাজার কাক উঠছে, শব্দটা করছে ঠিক সেগুন গাছের ওখান থেকে, ঠিক ওইখান থেকেই শব্দটা করছে সব একসঙ্গে। আমি এটা আমার ওয়াইফের কাছ থেকে আগেও শুনছি, বাট আমি কখনো ফেস করিনি এটা। আচ্ছা, ওই দিন ফার্স্ট ফেস করলাম। এবং আপনি নিজের চোখে দেখলেন? আমি নিজের চোখে। আমি সাথে সাথে মোবাইলটা বের করলাম, বের করে দেখি 3টা 1 বাজে। আচ্ছা, আমার খুব ভয় লাগছে, আমি ওকে ডাকছি, ও ঘুমাই গেছে, ঠিক ওই টাইপেরই ঘুমাই গেছে, বাট আমি ঘুমাইতে পারিনি। একটা পর্যায়ে কিছুক্ষণ চলার পরে 4:10 বা 15 হবে, ঠিক তখন কাকের শব্দ আস্তে আস্তে কমতেছিল, এমনকি তার কিছুক্ষণ পরে ফজর আজান। এইভাবে হচ্ছে চলতেছে আমাদের ঘটনাগুলো, এখনো রানিং আছে। আর এটা সে জানুয়ারি থেকে চলতেছে, জানুয়ারি থেকে কন্টিনিউ চলছে। আমাদের প্রবলেম আছে, আমাদের চিকিৎসাও চলতেছে। আসলে এভাবে অনিয়ার বলতে পারতেছি না, কিন্তু চিকিৎসা চলছে, আপনি বলেন না একটু, অসুবিধা নাই। চিকিৎসা চলতেছে বলতে আমাদের ভিতরে একটা প্রবলেম আছে, সেটা হুজুরের সাথে কথা বলছি। উনি বলছে যে আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যেটা নষ্ট করা বলে, এই টাইপের একটা প্রবলেম আছে। তো উনি অলরেডি চিকিৎসা শুরু করছে। আমার কোমরে একটা আছে, মানে উনি পরে আপনারা অলরেডি টাকা পয়সাও খরচ করেছেন আমি শুনলাম। যেটা তো 7টা গিট্টু দিয়ে এরকম 2টা দেয়া হয়েছে। আমার ওয়াইফের কোমরে একটা আছে। উনি কি বলেছেন ওনার সাথে যখন আপনি পরামর্শ করতে গেলেন? হ্যাঁ, তখন উনি কি বলেছেন? উনি বলছে যে আমাদের খুব কাছের লোকই একজন এরকম কাজটা করছে, নষ্ট করা। উনি নাম বলে নাই, আমি অনেক রিকোয়েস্ট করার সত্ত্বেও উনি নাম বলে নাই। উনি নর্মালি নাকি এটা বলে না যে কে করছে, সেটা বলে না। উনি বলছে যে তোমার কাজ হয়ে গেলেই হবে, তুমি শান্ত থাকো, সমস্যা নেই। আচ্ছা, এভাবে আর কি চলতেছে এখন। মানে কে প্রবলেম করেছে এটা কিছু বলেন না? এটা বলেন। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে বলতে পারে, যেহেতু একটা কথা আছে যে
চুরি হলে যে ইমানটা চলে যায়, ঠিক ওরকমই আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের সন্দেহ চোখে কিছু আছে, কিছু লোক আছে, কিন্তু আমরা সরাসরি তাদেরকে কিছু বলতে পারতেছি না। আর প্রবলেমটা যেহেতু ফেস করতেছি, সো কিছু করার নাই। এখন যাদের কাছে বলি সবাই একটা কথা বলে, আমল করার জন্য বলতেছে, আমাদের কিছু আমল দিচ্ছে, সেটাও করতেছি আমরা, চলতেছে। যেমন আমার থেকে আমার ওয়াইফের হচ্ছে প্রবলেমটা খুব বেশি হচ্ছে এখন। ওনার কি ধরনের সমস্যা একটু প্রবলেমটা বলবেন? হচ্ছে হুট করে রাগ হয়ে যাচ্ছে খুব দ্রুত, হুম, মানে ওর রাগের কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া রাগ হয়ে যাচ্ছে। তো কোনো কারণ ছাড়া আমার সাথে চিল্লাপাল্লা করতেছে, আবার একটু পরে ঠিক ভালো হয়ে যাচ্ছে। ঠিক এই টাইপের প্রবলেম গুলো হইতেছে আর কি মাঝের মধ্যে। মানে এমন আজকে দুপুরবেলা আমি লাঞ্চ করে শুয়েছিলাম, আজকে দুপুরে ও হুট করে কোনো কারণ ছাড়া কি নিয়ে যেন একটা কথা বলে রাগ হয়ে গেল এরকম। আমি তাকাই থাকলাম ওর দিকে, ও একটু পরে দেখলাম নিজের মাথা নিজে টাক দিচ্ছে। এই টাইপের একটা প্রবলেম হচ্ছে, আমি ধরে রাখলাম। ঠিক কিছুক্ষণ পরে যখন কিছুক্ষণ মানে ওরকম থাকা অবস্থায় 20 মিনিট হবে, আস্তে আস্তে দেখলাম ও আবার স্বাভাবিক হয়ে গেল। আচ্ছা, আমার তো মনে হয় ভয়ও পাচ্ছেন আসলে। আমার চেয়ে ও ভয়টা কম পাচ্ছে, ও ভয়টা এখন পাচ্ছে, আগে পাইতো না। আমার হচ্ছে কি এই ব্যাপার প্যারানর্মাল জিনিসটা হচ্ছে আমার হার্ট দুর্বল খুব, এটা সত্যি। কিন্তু ও অনেক শক্ত এই দিক থেকে, ছোটবেলা থেকে ওর সাথে এরকম অনেক প্রবলেম ছিল। ওই যে সেগুন গাছটা বললাম, ওইখানে ওর রুম ছিল, ওইখানে অবশ্য যখন পড়তো তখন এই যে কাকের ডাকগুলা, এই টাইপের প্রবলেম গুলো অনেক ফেস করছে। ওকে, তো যে কারণে ও এই দিক থেকে খুব শক্ত আর কি, আমার দিক থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার ধারণা যে আমরা এই বিষয় নিয়েও একটু হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। না, তিনি সেদিন আমাকে এটা দেখিয়েছিলেন এবং আমি তখনই তাকে ডাকি। আজকে তিনি এখানে এসেছেন সরাসরি ঘটনা বলার জন্য। আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগবে। আপনি নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা যাব আমরা। জি, আমার নাম আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। জি, আপনি এখন আপনার ঘটনা যাবেন, আপনার ঘটনাটা একটু প্লিজ বলবেন। জি, আপনার সাথে যে ঘটনাটি ঘটেছিল। জি, ঘটনাটা আমার দেশের বাড়িতে হচ্ছিল। আমি তখন দেশে থাকি, আর আনুমানিক 3-4 বছর হবে। আমি এক জায়গাতে চাকরিতে ছিলাম, যেটা আমার এলাকা থেকে একটু বেশি দূর না, প্রায় 15 কিলোমিটার এরকম। তো আমি ওই জায়গায় থাকতাম। আচ্ছা, রাত্রিবেলা। তো থাকার সময় একদিন সবাই বরাতে আমি নামাজে যাই। তো নামাজ থেকে রাত্রে আড়াইটার দিকে আমি আসি। আসার পর শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরে কিছুক্ষণ পরে আমার টয়লেটে যাব এরকম আমার বাসা থেকে রুম থেকে বের হই। তো বের হয়ে যাওয়ার পর আমি কতটুক যেতে ভীষণ অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। তারপরও আমি হাঁটতেছি, হেঁটে যাচ্ছি। যাওয়ার পর কত দূর যেতেই আমার চোখে পড়ে যে ওই জায়গায় একটা কবরস্থান আছে। আর ওই এলাকায় এমনি পারিবারিক কোনো কবরস্থান নেই। তো যার ফলে যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদের নিজের জমিতেই রাস্তার পাশে কবর দেয়। তো এরকম একটা কবর পুরাতন। তো সেটাতে আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে 7জন লোক ছিল। ওনারা সবাই সাদা পোশাক পরানো, খুব দেখতে খুব সুন্দর, দাড়িগুলো ভালো, দেখতে অনেক সুন্দর। তো আমি ওনাদেরকে দেখতে পাই, দেখে হঠাৎ দাঁড়িয়ে যাই। দাঁড়ানোর পর আমি সেটা জানি না ওনারা কে, বা আমি হঠাৎ করে আমি মনে মনে ভাবতেছি যে ওনারা হয়তো নামাজ থেকে আসার পরে ওই জায়গায় দাঁড়িয়ে কোনো জাম্মাতের বিষয়ে আলোচনা করতেছে এরকম একটা। তারপর আমি না ভেবেই সরাসরি টয়লেটে যাচ্ছিলাম। তারপরও আমি কি ভুল করলাম সেটাও আমি জানি না। আমি ওই জায়গা থেকে আবার ব্যাগ নিলাম। তো ব্যাগে আসতেছি, হঠাৎ করে আমার মনে হচ্ছে যেন ওই এলাকার যে আশপাশে এরকম একটা ভীষণ শব্দ আমার কানে আসতেছে। তো আমি অল্প অল্প ভয় পাচ্ছি আর অল্প অল্প করে হাঁটতেছি। তো হাঁটার পর কত দূর যেতেই পিছন থেকে আমাকে একটি থাপ্পড় দেয়।
খুব ভীষণ জোর একটা থাপ্পড় দেয়। তো ওই থাপ্পড়টা দেওয়ার পর আমি বেশ অনেকটা দূরত্বে ছিটকে যাই। তো ছিটকে যাওয়ার পর আমি আমার রুমমেটকে ডাকি, উনি আমার দাদু বলে ডাকতাম ওনাকে আমি রেখে আনি যে দাদা আমি তো ওনাদেরকে চিনতেছি না, উনি আমাকে একটা থাপ্পড় দিয়েছে আর আমি কি ভুল করেছি সেটাও আমি জানি না। তো দাদা বের হয়ে আসলো, বের হয়ে আসার পর উনি অনেক দূর যে খোঁজাখুঁজি করার পর কাউকে দেখতে পান নাই। তো পান নাই আমাকে এসে বলল কই কেউ তো নেই। আমি কই যে আমাকে এই মাত্র থাপ্পড় দিছে এবং আমার গালে সে দাগটা এখনো রয়ে গেছে। তো দাদা দেখলো, দেখার পরে বললো যে ঠিক আছে, তো ওনারা তো সম্ভবত আল্লাহওয়ালা জিন, ওই জিনেরাই তোমার নিশ্চয়ই ভুল হয়েছে বিধায় তোমাকে থাপ্পড় দিয়েছে, না দিবে কেন। তো সেটাও আমি মেনে নিলাম যে ঠিক আছে। তো পরে দুদিন পর আমাকে স্বপ্নে থেকে দেখানো হয় যে তোমার ভাগ্যটা ভালো, তুমি প্রাণে বেঁচে গেছো। আর বিশেষ করে আমাকে 4টা শর্ত দেয়, যে শর্তগুলো আমি যেন আমার লাইফে মেনে চলি। তো সেগুলো আমি এখনো মেনে নিচ্ছি বা চলতেছি, আশা করি সবসময় মেনে নেব। এখন থেকে আর সমস্যাটা হচ্ছে না কোনো। আর শর্তগুলো হলো আমি যেন কোনো প্রকার পানি নষ্ট না করি, প্লাস আমার আম্মা আব্বুকে মরণের আগ পর্যন্ত যেন ওনাদেরকে আমার সাথে রাখি। আর অবাধ্য মানুষে পছন্দ করে না এমন কোনো কাজ যাতে আমার জীবনে আমি কোনো সময় কারোর সাথে না করি। তো এই বিষয়গুলা আমি এখনো মেনে চলতেছি। আর আমার মাঝে মধ্যে এখনো ঘুমের ঘরে প্রায় সময় আমার বাম পাশের কানে প্রচন্ড ব্যথা হয়। তো সেই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে শুনলাম ঘটনা, এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাদের প্রথম যে লিসেনার ছিলেন, দ্বিতীয় লিসেনার, তার কাছে আমরা আবার যাচ্ছি তার আরো একটা ঘটনা শোনার জন্য। জি, আপনার নামটা আরেকবার বলতে হবে, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। যে কোনো একটা বলেন। জি, আমি রায়হান, মিরপুর থেকে আসছি। আপনার সাথে তো ঘটনাগুলো কন্টিনিউ করছে, হ্যাঁ, এবং আপনি সাফার অনেক বেশি। তারপরে আপনার সাথে ভয়ঙ্কর কি কি ঘটেছে, বা আপনি আরো কোনো সমস্যায় পড়েছেন কিনা সেরকম কোনো কিছু শুনি। এখানে বাসায় এখন যেটা আপনার গ্রামের বাড়িতে একটা ঘটনা ঘটেছিল, সেটা শুনতে পারি আমরা। জি জি। তো গ্রামের বাড়ি যেটা ঘটছে সেটা হচ্ছে 2007-এর দিকে। জি। তখন হচ্ছে আমি ওই একটা সাইকেল কিনছিলাম আর কি। জি। তো সাইকেল কেনার পরে ছোট ছোট যে মরিচ বাতিগুলো থাকে সাইকেলের সামনে ব্যাটারি দিয়ে আমি ওটা লাগাই আর কি। জি। তো ওটা লাগানোর পর আমার কাছে একটু ভালো লাগে। তো আমি চিন্তা করলাম যে শহরের মধ্যে তো কোনো জায়গা নেই অন্ধকারে চালানোর জন্য। তো আমার নানু বাড়ি হচ্ছে গ্রামে। নানু বাড়িটা হচ্ছে শহর থেকে একটা ব্রিজের গোড়া বলতে একটা জায়গা আছে, ওখানে যেতে হয়। ওখান থেকে কোনো রিক্সা নেই, মাটির রাস্তা করে আপনার মিনিমাম 3 কিলো দূরে আর কি, ভিতরে 3 কিলো ভিতরে। তো জায়গাটার সিস্টেম হচ্ছে ওখানে নেমে আমি সাইকেল নিয়ে যাওয়া শুরু করি। মাটির রাস্তা তো হেঁটে যেতে হবে অথবা সাইকেল নিয়ে, রিক্সাও যাবে না। তো আমি ওই দিন যাত্রা শুরু করি। তো যাত্রা শুরু করার পরে আমি কিছু দূর যখন যাই, যাওয়ার পর ওখানে চালতা গাছ বাজে একটা। তো কয়েকটা চালতা গাছ আছে, তারপর হচ্ছে কয়েকটা বাঁশঝাড়, এগুলা পার হয়ে যেতে হয় আমার। তো চালতা গাছের ওই নিচে যখন আমি যাই, সামনে যাওয়ার পর আমার একটা লোকের সাথে দেখা হয়, মুরব্বি। তো উনাকে আমি চিনতে পারি না। আমি যখন আস্তে আস্তে চালাচ্ছি, উনি আমাকে জাস্ট ডাক দিল যে এখন কই যাস। আমি জাস্ট বললাম নানু বাড়ি চাই। এটা বলার পরে আমি চলে যাই আর কি। উনি আর আমাকে কিছু জিজ্ঞেস করে না, আমি চলে যাই। উনি একটা হাসি দেয়। তো আমি চলে যাওয়ার পরে বাঁশঝাড় 2টা পার হয়ে গেছি। 3 নম্বর বাঁশঝাড়ে যখন আসছি, তখন আমি একটা মহিলাকে দেখতে পাই। তো মহিলাটা উনি বসেছিল, বসে বসে। তো আমি যখন কাছে গিয়ে থামলাম, আমার পরিচিত মনে হলো। তখন আমি দেখলাম যে আমাদের ওই এলাকায় রাহাতনের মা নামে একজন মহিলা আছে।
তো উনি খুব ফেমাস আর কি ওই এলাকার মধ্যে। উনি হচ্ছে যে মহিলার মানে কি বলে গর্ভধারণ করে আর কি, উনি ওইটা দেখে আর কি গ্রাম অঞ্চলে। আচ্ছা। তো উনি বসা, উনি আমাকে জিজ্ঞেস করলো যে কই যাও এত রাতে, যে নানু বাড়ি যাইতেছি। উনিও সেম হাসি দিল। তো আমি এই দুইটা জায়গা থেকে তো আমি একটু কেমন যেন একটু ভয় পেলাম, কারণ আমি ছোটবেলা থেকে একটু ভীতু, একটু ভয় পেলাম। আমি যখন সামনের দিকে আগালাম, সামনের দিকে লাস্টের দিকে একটা তেঁতুল গাছ বাজে, এটা হচ্ছে লাস্টের দিকে। তেঁতুল গাছটা হচ্ছে অনেক বড়, অনেক পুরাতন একটা গাছ। তো লাস্টের দিকে যখন ওইটা বাজে, আমি যখন ওটার দিকে যাচ্ছি তখন হচ্ছে তার আগে একটা বাড়িঘর আছে, সেখানে একটা সাদা কাপড় ঝোলানো থাকে। সাদা কাপড় ঝোলানো থাকে, এটা কখনো পসিবল না ওখানে ঝুলানো। তো সাদা কাপড় যখন ঝুলানো থাকে, আমি কাপড়টা দেখে আমার ভিতরে একটু ভয় লাগে। ভয় লাগার পরে আমি যখন সাইকেল নিয়ে জোরে টান দিই, তেঁতুল গাছটা ক্রস করার পরে কিছু দূর যাওয়ার পরে আমার মনে হলো কি যে রাস্তায় কোনো সুতা বা রশি টাইপের কিছু একটা ফেলে মানে চাকার সাথে পেঁচাই গেল আর কি। আমি সাইকেলটা নিয়ে পড়ে যাই, উল্টায় পড়ে যাই, আমার পা কেটে যায়, পা এখানে এখন দাগ আছে, পা কেটে যায়, প্লাস হচ্ছে খুব ব্যথা পাই। তো ওই অবস্থায় আমি সাইকেলটা নিয়ে জোরে চিৎকার মারলে আমার ওই তেঁতুল গাছের পেছনের দিকে বাড়ি আছে, মানে ওইখান দিয়ে বাড়ি আছে কয়েকটা, কিন্তু ভিতরে। তো আমি চিৎকার শুনে তারা একজন বের হয়ে আসে, নাসিমার মার মতে একজন মহিলা আছে, উনিকে আমি নানুই বলি। তো উনি বের হয়ে আসে আমাকে দেখে ফার্স্টে হচ্ছে ওনার বাসায় নেয় আমাকে, ওইটা ওই ব্লিডিং হচ্ছিল ওই জায়গাটা। আমার ওই যেটা বলে চুন দেয়, যে পান খাওয়ার চুন দিয়ে ব্লিডিংটা বন্ধ করে। তো বন্ধ করার পরে ওরা আমার সাথে সাথে আমার মানে গা পুরো গরম হয়ে যায়, মানে আমি এত বেশি ভয় পাই যে আমার ভিতরে হাড়টা খুব মানে শক্ত হয়ে যায়। একটা পর্যায়ে তখন তারা আমাকে ধরে নানু বাড়ি নিয়ে যায়। নানু বাড়ি নিয়ে যাওয়ার পরে নানু আমাকে যেটা করে, গ্রাম অঞ্চলে যেটা করে হচ্ছে পাতিলের কালি না কি দিয়ে যেন আমাকে আর কি মুখে দেয়। তো ওটা মুখে দেওয়ার পরে আমি ঘুমাই পড়ি। রাতে খুব জ্বর আসে আমার, আমি কিচ্ছু বলতে পারি না। সকালবেলা যখন উঠি সারা শরীর আমার ব্যথা ছিল। এমনকি আমার এটা স্পষ্ট মনে নেই, নানা নাকি একজন লোক নিয়ে আসছিল ওইখানে গ্রামের। তো উনি যেটা বললো যে আসার সময় ওই যে ফার্স্ট যে দুজন লোক দেখছি, আরেকটা কথা হচ্ছে ভাই, দুইটা লোক যে আমি দেখছি, প্রথমজন যে উনি হচ্ছে থাকে ওই যে লক্ষ্মীগঞ্জ নামের গ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের শহর থেকে প্রায় 10 কিলো ভিতরে। ওইখানে হচ্ছে আম্মুর দাদা বাড়ি ওইখানে। তো আম্মুর কেমন যেন ওটা উনি আত্মীয় হয়। তো উনি ওইখানে, তো আমার ওনার দেখা করার কোনো কথা না, ওনাকে আমি ফার্স্টে মনে করতে পারিনি। পরে মনে যখন হয়েছে নানাকে জিজ্ঞেস করছি, এটা একটা ঘটনা। সেকেন্ড ঘটনা হচ্ছে রাহাতনের মা, যে যার কথা আমি বললাম, জি, উনি কয়েকদিন আগে মারা গেছে। সেটা আমি নিজেও জানি না, থাকার কথা না, তার ওখানে থাকার কথাও না। জি, উনি কয়েকদিন আগে মারা গেছে, ওনার কবর আমি নিজে দেখেছি। জি। পরে নানুকে যখন বললাম, তারপর থেকে রাতের বেলা আমার মানে ওখান থেকে যাওয়া, সোজা কথা নানু বাড়ি যাওয়াই আমার নিষেধ ছিল রাতের বেলা আর কি। ওকে, এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুব খুশি। আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্টোরিতে, এন্ড এটা একটা আমাদের ইমেইল, এন্ড আই হোপ যে আপনারা সবাই এটা পছন্দ করবেন। আমাদের একজন লিসেনার এটা পাঠিয়েছেন, সো আমি যাচ্ছি, আমি যেভাবে লিখেছেন উনি সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি মুহিম, আমি ধানমন্ডিতে থাকি। ঘটনাটা খুবই সম্প্রতি আমার বান্ধবীর সাথে ঘটা। আচ্ছা, বন্ধবীর লেখা আছে, আমি ঠিক বন্ধু না বান্ধবী ঠিক বুঝতে পারছি না। এনিওয়েজ, আচ্ছা, সে তার নাম প্রকাশ করতে নিষেধ করেছে, এই জন্য আমি লিখলাম না। আমি ঘটনাটা আচ্ছা, উনি এই ঘটনাটা লাইভ শেয়ার করতে চান, সো আমি এইটা না পড়ি, এর পরের স্টোরিতে আমি চলে যাই। মুহিমকে আমরা হয় লাইভ ডেকে ফেলবো। আচ্ছা, পরের স্টোরি যেরকম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি দিদার হোসেন রাব্বি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের স্টুডেন্ট। ভূত এফএম এর জন্মলগ্ন থেকেই আমি এর নিয়মিত শ্রোতা ও ভক্ত। ভূত এফএম এর সর্বপ্রথম এপিসোডটিও আমি শুনেছিলাম। যা হোক, আমার জীবনে প্রায় 8-10টি ঘটনা আছে, যেগুলো কিছুটা ভয়ঙ্কর ও কিছুটা অদ্ভুত, যা সহজে বিশ্বাস করার মতো নয়, কিংবা পরিষ্কারভাবে ব্যাখ্যা করার মতো নয়। আজ আমি সেরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগলে শ্রোতাদের পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছি। ঘটনাটি 2011 সালের এক জরুরি প্রয়োজনে আমাকে চাঁদপুরের মতলব থানাধীন কোন এক গ্রামে এক আত্মীয়র বাড়িতে যেতে হয়।
সেদিন ব্যস্ততার কারণে ঢাকা থেকে রওনা দিতে আমার বিকেল 5টা বেজে গিয়েছিল, তাই মতলবের সেই গ্রামের বাজার পর্যন্ত পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে যায়। সঙ্গত কারণেই আমি গ্রামটির নাম বলছি না। বাজার থেকে আমার আত্মীয়র বাড়ি হেঁটে যেতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। গ্রামের ভেতর দিকে যে রাস্তাটি গিয়েছে সেটি খুব সরু, তাছাড়া বেশিরভাগ সময় কর্দমাক্ত থাকার কারণে এখানে সন্ধ্যার পর কোনো রিক্সা আসতে চায় না। সেদিন অবশ্য আমি কোনো রিক্সা পাইনি। গ্রামটিতে এর আগেও আমার কয়েকবার যাওয়া হয়েছিল, তাই ওখানকার সব রাস্তা আমার আগে থেকেই চেনা। তাই বাজার থেকে হাঁটা শুরু করি বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, তখন অমাবস্যা হওয়াতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল, আকাশ মেঘলা ছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টির আশঙ্কায় হয়তো সেদিন সন্ধ্যার সাথে সাথেই গ্রামের লোকেরা ঘরে চলে গিয়েছিল। তাছাড়া গ্রামের লোকের সংখ্যাও খুব বেশি নয়। বাজার থেকে বাড়ি পর্যন্ত পুরোটা রাস্তা আমাকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছিলাম না। বলে রাখা ভালো, আমি যে রাস্তা দিয়ে হাঁটছিলাম তার দুপাশে বিশাল এলাকা জুড়ে শুধু ধান ক্ষেত। রাস্তাটি দিয়ে যেতে যেতে 3-4টি বাঁশ ঝাড় ও 2-3টি ছোট কবরস্থানও পড়ে। আমি নির্ভয়ে হাঁটছিলাম। আমি যখন বাড়ি থেকে আনুমানিক 100 গজের মতো দূরে হঠাৎ চারিদিকে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করল, আর প্রচন্ড মাত্রায় বিদ্যুৎ চমকাচ্ছিল। বলতে দ্বিধা নেই, জীবনে একমাত্র সেদিনই বিদ্যুৎ চমকানোর শব্দে কেন যেন ভয় পেয়েছিলাম। হঠাৎ করেই প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হলো। কি করব ভেবে পাচ্ছিলাম না। সাথে ছাতা ছিল না। কাঁচা রাস্তা কাদায় একেবারে হাঁটার অনুপযুক্ত হয়ে গেল এক নিমিষেই। একটু অসাবধান হলেই পা পিছলে গড়াতে গড়াতে ধান খেতে গিয়ে পড়তে হবে, কারণ রাস্তাটি ক্ষেতের জমি থেকে প্রায় 5 ফুট উঁচু। বাধ্য হয়ে ভিজেই অন্ধকারে কর্দমাক্ত বিচ্ছিল রাস্তা দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে থাকি। চারিদিকে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো দেখে মনে হচ্ছিল পুরো আকাশটাই যেন ভেঙে পড়বে। প্রচন্ড শব্দে কানে তালা লেগে যাচ্ছিল। হঠাৎ সামনে থেকে একটা কণ্ঠ স্পষ্টভাবেই ভেসে এলো, বৃষ্টিতে না ভিজে আমার সাথে এই ছাতার ভেতর এসো। অথচ প্রচন্ড বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর শব্দে কারো ভয়েস এত স্পষ্ট করে শুনতে পারার কথা নয়। তবু এমন একটা মুহূর্ত কাউকে সাথে পেয়ে মনে মনে ভরসা পেলাম। অন্ধকারে লোকটাকে দেখতে পাচ্ছিলাম না, তবে বিদ্যুৎ চমকানোর আলোয় বুঝতে পারলাম লোকটা সাদা পাঞ্জাবি টাইপের কিছু একটা পরা। সে আমার 3-4 হাত সামনেই দাঁড়ানো। এরপর দুজন একই ছাতার নিচে পাশাপাশি হাঁটতে থাকি। সাবধানে পা ফেলতে হচ্ছিল, তাই আমি মাথা নিচু করেই হাঁটছিলাম। এভাবে প্রায় 15-20 মিনিট হাঁটছিলাম, কিন্তু আমার হঠাৎ করেই মনে হলো যতই হাঁটছি রাস্তা যেন শেষ হচ্ছে না। যেখান থেকে বৃষ্টি শুরু হয় সেখান থেকে আমার আত্মীয়ের বাড়ি হেঁটে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগার কথা। অন্যদিকে বৃষ্টি আর অনবরত বিদ্যুৎ চমকানো বাড়তেই লাগলো। এভাবে মোট 30 মিনিট হাঁটার পর, 25 থেকে 30 মিনিট হাঁটার পর আমি মাথা নিচু করে হাঁটা অবস্থায় হঠাৎ লোকটাকে জিজ্ঞেস করে বসলাম, আপনি কোথায় যাবেন? আমি তো এমনিতেই ভিজে গিয়েছি। আপনার বাড়ি এসে থাকলে আপনি বরং বাড়িতে চলে যান। আমার কথায় লোকটার কোনো জবাব না পেয়ে হঠাৎই আমার ডান পাশের লোকটার দিকে তাকালাম। বিদ্যুৎ চমকানোর আলোয় লোকটার সাদা কাপড় পরা শরীরের অবয়ব দেখতে পাচ্ছিলাম, কিন্তু তার মাথা আর ছাতা দেখতে পাচ্ছিলাম না। ব্যাপারটা বোঝার জন্য ওপরের দিকে তাকাতেই আমার পুরো শরীর অবশ হয়ে গেল। দেখলাম লোকটার মাথা আমার মাথা থেকেও প্রায় 5-6 ফুট ওপরে, আর ছাতাও আছে ওখানেই। আমার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, তার মানে লোকটার উচ্চতা হবে প্রায় 10 থেকে 12 ফুট। আগেই বলেছি রাস্তাটা প্রচন্ড কর্দমাক্ত ও পিচ্ছিল ছিল। ওপরে তাকিয়ে
অসতর্ক হওয়াতে পা পিছলে গড়াতে গড়াতে আমি ধান খেতে পড়ে গেলাম। সেই রাতে সেই মুহূর্তে আমার মানসিক অবস্থা কেমন হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি। অনেক কষ্টে কাদা থেকে উঠে দাঁড়ালাম। তারপর বিদ্যুৎ চমকানোর কাঁপা কাঁপা আলোয় দেখতে পেলাম লোকটার ছাতা মাথায় ঠাঁই দাঁড়িয়ে আছে। লোকটা তখন আমার 7 থেকে 8 হাত দূরে। লোকটার চেহারা দেখতে পাচ্ছিলাম না, তবে মনে হচ্ছিল চোখের জায়গায় কেমন যেন অদ্ভুত লাগছে। সেই মুহূর্তে আমি কাঁদার মধ্যেই পড়ে থাকবো, নাকি রাস্তায় ওঠার চেষ্টা করব, নাকি ধান ক্ষেতের আইল ধরে সামনের দিকে এগিয়ে যাব, কোনো সিদ্ধান্ত আমি পৌঁছতে পারছিলাম না। তখন হঠাৎ করে আমি লক্ষ্য করলাম লোকটা শূন্যে ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। কাঁদার মধ্যে দৌড়ানোর চেষ্টা করতে গিয়ে প্রথম ধাপে পা পিছলে আবারও ধান ক্ষেতের উপর পড়ে গেলাম। হয়তো তখনই জ্ঞান হারিয়েছিলাম, কারণ এর পরের কিছুই আমার মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল দেখলাম আমি আমার আত্মীয়ের বাড়িতেই শুয়ে আছি। তখন রাত 11টা বাজে। সেদিন বৃষ্টি শেষ হবার পর আমার সেই আত্মীয়ের আকাশের অবস্থা দেখার জন্য টর্চ হাতে বাড়ি উঠোনে গিয়ে দাঁড়ায়। তখন সে টর্চের আলোতে বাড়ি থেকে 20-25 হাত দূরের আইলে কিছু একটা পড়ে থাকতে দেখতে পায়। তখন পাশের 2-3 জন লোক নিয়ে আইলের কাছে এসে আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং আমাকে সেখান থেকে উদ্ধার করে। আমার শরীর কর্দমাক্ত থাকা ছাড়া অস্বাভাবিক কিছুই তাদের চোখে পড়েনি। জ্ঞান ফেরার পর আমার সাথে রাতে ঘটা সমস্ত ঘটনা আশেপাশের লোকজনকে খুলে বললাম। তখন তারা বলল আমার সাথে এই ঘটনা ঘটার বেশ কয়েকদিন আগে নাকি এক লোক বিকেলের দিকে তার গরুকে ঘাস খাওয়াতে রাস্তার ধারে বেঁধে এসেছিল। মাগরিবের আজানের প্রায় আধা ঘন্টা পর যখন সে গরুটা আনতে যায়, গিয়ে দেখে গরুটা অদ্ভুতভাবে মরে পড়ে আছে। এছাড়াও অনেকেই নাকি একা পথ চলার সময় রাতের বেলায় অদ্ভুত ধরনের কুকুর বিড়াল দেখতে পায়, অথচ কুকুর বিড়ালগুলোর কাছে গেলেই সেগুলো আর দেখতে পাওয়া যায় না। যা হোক, এরপরে বহুবার ওই গ্রামে গিয়েছি, কিন্তু কখনোই অদ্ভুত কিছু দেখতে পাইনি। এমনকি এরপর রাত 12টা বাজেও ওই রাস্তায় একা হেঁটেছি, কিন্তু আমার সাথে কোনো প্রকার অদ্ভুত কিছু ঘটেনি কিংবা কিছু দেখতেও পাইনি। তবে ওই দিনের ঘটনাটি কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই না। এই ছিল আমার ঘটনা। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আমার সাথে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা পরবর্তীতে আবার শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনি শুনে দেখুন। তবে এখন আমরা আরেকটা ইমেইলে চলে যাব এবং এই ইমেইলটি আমাদেরই একজন অতিথি পাঠিয়েছেন, না আমাদেরই একজন লিসেনার পাঠিয়েছেন, সেটা আমি এখন পড়ব। তো এই ইমেইলটা আমি পড়ছি, আশা করছি যে আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম আসল ভাই, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর very well. I sent অডিও ক্লিপ তিনি পাঠিয়েছিলেন কিছুদিন আগে, সেটা লিখেছেন, বাট মেবি সেটা সেটা আমরা আমাদের কাছে আসেনি। এনিওয়ে, এবং তিনি আজকে কোন একটা ডিফারেন্ট কিছু একটা তিনি আমাদের সাথে শেয়ার করতে চান এবং তিনি লিখেছেন যে তিনি আসতে পারবেন না, বাট যদি তার স্টোরি পছন্দ হয় তাহলে তাকে যেন আমরা সেটা শেয়ার করি। তারপরে তিনি লিখছেন, আমি নাজিফা। আমি কতদিন পর পর কিছু অদ্ভুত স্বপ্ন দেখছি। ফার্স্টে তেমন কিছু বুঝিনি, কিন্তু এক সময় দেখলাম কোথায় যেন স্বপ্নগুলোর মাঝে একটি মিল খুঁজে পাই। আমাদের বাসার 2 তলায় আমরা থাকি। পুরো বাসায় আমরা মাত্র 4 জন মানুষ, কোনো ভাড়া দেইনি। নিজেরাই ওপরে নিচে ঘুরে বেড়াই। 4 তলাতে একটা হল রুম, কোনো ফাংশন হলে ওখানে করা যায়। 5 তলায় ছাদ। আমি প্রায় সময় রাতের বেলা একা একা ছাদে যেতাম। যেহেতু আমরা 2 তলায় থাকি তাই ওপরের লাইটগুলো অফ থাকে, প্রয়োজন হলে চালানো হয়। একা একা ছাদে ঘুরতে বেশ ভালো লাগে। দোলনাতে ঝুলতাম আপন মনে, কিন্তু আমি সহজে লাইট জ্বালাতাম না। অন্ধকারেই আমার ভালো লাগে, কিন্তু অনেক দিন হয়ে গেছে এখন আর ছাদে যাই না। কিছু দুঃস্বপ্ন আমাকে তাড়া করে বেড়ায়। ঘটনায় ঢুকব।
এই মুহূর্তে যদি কেউ চান তাহলে ছাদে উঠে গিয়ে এই ঘটনাটা শুনতে পারেন, বা নিজের ছাদে ঘুরে আসতে পারেন এই ঘটনাটা শুনতে শুনতে কানে হেডফোন দিয়ে। একদিন ঘুমিয়েছিলাম দুপুরে, স্বপ্ন দেখছিলাম আমি 4 তলায় আমার সোফায় বসে গান শুনছি। একটু দূরের একটা বাসার ছাদে একটি ছেলে আমাকে দেখে হাসছে। একসময় দেখি সে ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে পুরো শরীর বালু অর্থাৎ স্যান্ড যেটাকে বলি আমরা, বালু হয়ে ঠিক আমার কাছে উড়ে আসছে। সেখানে বাতাস ছিল না, খুব রোদ, কিন্তু ওই জিনিসটা এসে চারিদিকে বাতাসের মতো ঘুরতে লাগলো। আমি দৌড়ে বের হয়ে গেটটা বাইরে থেকে আটকানোর চেষ্টা করি, তখন আমার হাতের রিংটা ভেতরেই পড়ে যায়। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। সেই জিনিসটা যেন আমাকে নিয়ে যাবে বা আমার কোনো ক্ষতি করবে। এমন সময় আমার ঘুম ভেঙে যায় এবং আমি তখনও ভয়ে ছিলাম। অবাক যেটা লাগছে তা হলো সময়টাও তখন প্রায় একই ছিল, মানে আমি এই মাত্র যেন উপরে ছিলাম। এখানে কিভাবে আসলাম একই সময়ে? আরেকদিন দেখি আমি 3 তলায় একা। হঠাৎ যেন সব অন্ধকার হয়ে গেল। কোনো অবয়ব আমাকে মাটিতে ফোর্স করে ঢুকিয়ে দিচ্ছিল। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় এবং তখন দেখি সময়টাও যেন কিভাবে প্রায় মিলে যাচ্ছে। আমার বডি তখনও একদম ফ্রিজ হয়েছিল। এগুলো দুটো স্বপ্নের কথা বললাম। এখন বাস্তবের কথায় আসি। আমি অভ্যাসবশত একদিন রাতের বেলা অন্ধকারে সিঁড়িতে বসেছিলাম, দক্ষিণা ঠান্ডা বাতাসে। পাশের বাসা থেকে হালকা আলো এসে পড়ছিল। তখন আমি হঠাৎ দেখি একটা ব্ল্যাক শ্যাডো মুহূর্তে এখান থেকে ওখানে সরে গেল। আমি কয়েক সেকেন্ড তাকিয়েছিলাম, কি দেখলাম এটা। তারপর আমি 1 ফ্লোর নিচে এসে বসলাম সিঁড়িতে। বলা দরকার আমাদের বাসার পেছনের বাসাটা কেমন যেন, ওদের কাজ কখনো শেষ হয় না, ভাঙে আবার বানায়। সন্ধ্যার পর সেখানেও আর কাজ হয় না বলে ওপরের সব ফ্লোর অন্ধকার থাকে। যাই হোক, আমি দেখলাম ওই বাসার একটা ফ্লোরে হঠাৎ লাইট জ্বলে উঠল, আবার নিভে গেল। প্রথমে ভেবেছি হয়তো চোখের ভুল, কিন্তু এরপরে কয়েকবার জ্বলে আবার নিভে গেল। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ এমন এখন কে কি করবে? আমি এরপর যা দেখলাম তা আমার কোনো হ্যালুসিনেশন ছিল না। আমি দেখলাম একটা অদ্ভুত শ্যাডো, দেখতে খুব অন্যরকম, লাইক একটা ককরোচ কে যদি 1 বা 1.5 ফিট বড় মোটা করে কল্পনা করা হয়, অনেকটা সেরকম যেন একটা অদ্ভুত বড় প্রাণীর শ্যাডো ওই বাসাটার ওয়াল বেয়ে সোজা ওপরের দিকে আরো গভীর অন্ধকারের দিকে উঠে যাচ্ছে। জাস্ট একটা শ্যাডো। আমি জানি না ওটা কি ছিল। এর আগে যে ব্ল্যাক শ্যাডোটা দেখেছিলাম সেটা আরো অন্যরকম ছিল, যা উড়ে চলে গিয়েছিল। আমি এই ব্যাপারগুলো আমার আপির সাথে শেয়ার করি। ও আমাকে বলল তা একরকম। আমাদের আশেপাশে অনেক কিছু থাকে। ভূত এফএমে শুনেছে সে অনেকের ওপর অনেক পরি বা জিনের নজর থাকে। সেরকমই অনেক ব্যাপার থাকে যারা পিওর সোল খুঁজে বেড়ায়, অ্যান্ড তাদের ওপর আলাদা নজর থাকে। প্রথমে তুমি স্বপ্ন দেখতে আর এখন বাস্তবেই ব্ল্যাক শ্যাডো তোমার আশেপাশে দেখছো। এই জন্য তোমার সন্ধ্যার পর একা ছাদে যাওয়াটা ঠিক নয়, অ্যান্ড তুমি লাইট অফ রাখো। এগুলো তোমার জন্য ওয়ার্নিং ছিল, এটা ওয়ার্নিং হতে পারে। আমি জানি না আমার সাথে এগুলো কি সম্পর্ক, বাট এটুকু বলতে পারি যে এগুলো আমার হ্যালুসিনেশন ছিল না। এখন অনেক দিন হয়ে গেছে আমি ছাদে যাই না। আপির সেই কথাগুলো, আমার দেখা অবয়বগুলো আমার মনে ভয় তৈরি করে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে।
যদি ভালো লাগে তাহলে আমার এটা পড়ে শোনাবেন, খুশি হব। এন্ড তারপরে নাজিফা শেষ করেছেন তার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ নাজিফা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আশা করছি আপনাদেরও নাজিফার ঘটনা ভালো লেগেছে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তো যাই হোক, আমরা এখন আবারও ঘটনায় যাব। আর আমি একটা ঘটনা এই মুহূর্তে আপনাদের পড়ে শোনাতে চাই, ইমেইল পড়ে শোনাতে চাই। ইমেইলটিতে যেভাবে লেখা আছে সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করছি ভালোই আছেন, কারণ এত মানুষের দোয়া আর ভালোবাসা নিয়ে খারাপ থাকার প্রশ্নই ওঠে না। যাই হোক, ছোট করে নিজের পরিচয় দিয়ে সরাসরি ঘটনায় যাই। আমি ফাতিমাতুজ জোহরা, একজন স্টুডেন্ট, বর্তমানে খুলনা সোনাডাঙ্গার নিবাসী। আমি যেই ঘটনাটি বলতে যাচ্ছি তা 2015 সালের মাঝামাঝি সময় আমার আব্বুর সাথে ঘটেছে। তখন আমরা সাতক্ষীরায় থাকতাম। আমরা সাতক্ষীরার পলাশপল চৌধুরীর পাড়ায় থাকতাম। ওই এলাকায় বেশ কিছু পুরাতন হিন্দু জমিদার বাড়ি। আমাদের ভাড়া বাড়িটিও ছিল পুরনো। আমরা দুতলা বাড়ির দোতলায় থাকতাম। আমাদের আগে যারাই ওই ফ্ল্যাটে উঠেছিল তারা অল্প কিছুদিনের মধ্যে ফ্ল্যাট বাড়ি বদল করত, কারণ আমাদের পেছনের বেডরুমের জানালা খুললেই চোখে পড়ত কবরস্থান। বাড়ির পাশে বেশ পুরনো পারিবারিক কবরস্থান, পুরনো গাছপালা ছিল। আমরা প্রায় রাতেই 12টা থেকে 12:30 সময় ছাদে দৌড়াদৌড়ি করার মতো আওয়াজ পেতাম। তাছাড়া প্রায় রাতে মনে হতো পাশের উঁচু শিশু গাছে ভারী কেউ ছাদের ওপরে লাফ দিয়ে পড়ত। তারপর কিছু দূর হেঁটে যেত, শব্দটা হঠাৎ বন্ধ হয়ে যেত। এছাড়া আমাদের ছাদে বাঁকানো চাকতির মতো একটা লোহার রড ছিল। রাতে মনে হতো কেউ যেন রডটা ছাদের এপাশ থেকে ওপাশে টানতে টানতে নিয়ে যেত। সকালে উঠে দেখতাম সত্যি রডটি আগের জায়গায় নেই। এছাড়া জিনিস খুঁজে না পাওয়া, পরিচিত কারো গলার আওয়াজ ঘরের বাইরে অনুভূত হওয়া ছিল আমাদের কাছে খুবই সাধারণ ব্যাপার। আমরা এগুলোর সাথে একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আব্বুর সাথে যা ঘটেছিল তা বদলে দিয়েছিল আব্বু সহ আমাদের সবার জীবন। কোন এক জরুরি কারণে আম্মু ও আমার ভাইয়া খুলনায় দাদু বাড়ি এসেছিল। আমার 2 বোন আর আব্বু ছিলাম বাসায়। ঘটনার দিন রাতে আব্বু কোনো এক কারণ বশত এশার নামাজ পড়ছিলেন। তখন রাত প্রায় 10টা। নামাজ পড়ার এক পর্যায়ে আব্বু লক্ষ্য করলেন সারা ঘর এক অদ্ভুত ঘ্রাণে ভরে গেছে। মনে হচ্ছে আব্বুর নাকের সামনে কেউ সাবান গড়াচ্ছে। আব্বু তেমন কিছু না ভেবে এশার নামাজ সেরে দেরুদ আর নফল নামাজ পড়ে বিছানায় শুলেন। তখন রাত 12:30 কি 1টা। বরাবরই আব্বু রাত জাগতে পারেন, তাই শোয়ার পরে আব্বুর ঘুম আসছিল না। আমি আর আমার বোন পাশের ঘরে গভীর ঘুমেছিলাম। ঘরের সবুজ রঙের ডিম লাইটের আলোতে আব্বু স্পষ্ট দেখতে পেলেন আব্বুর পায়ের কাছে মশারির বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আব্বুর বর্ণনা অনুযায়ী অবয়বটির উচ্চতা ছিল 4 থেকে 4.5 ফুট, যার চুলগুলো প্রায় এক বিগতের মতো উপরের দিকে খাড়া হয়ে আছে। গায়ে একটা আলখেল্লা টাইপের কিছু ভীষণ ভাবে চড়ানো। আব্বু বলেন গায়ের রং এত কালো আর মুখে ভীষণ রাগের ছাপ, যা এক নিমিষেই শরীরের রক্ত ভয়ে জমাট বাঁধিয়ে দেয়। অবয়বটি এক দৃষ্টিতে আব্বুর থেকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বলে রাখা ভালো, আমার আব্বু ছোটবেলা থেকে ভীষণ সাহসী। তিনি নিজেকে শান্ত রেখে সাহস জাগানোর জন্য মনে মনেই বললেন, আমাকে ভয় দেখাতে চাস? তবে দূরে কেন, সাহস থাকলে কাছে আয়। হঠাৎ আব্বু অনুভব করলো কেউ ফিস ফিস করে আব্বুর কানের কাছে কাছে বলল,
কাছে এলে ভয় পাবি না তো? আব্বু সাথে সাথে উঠে বসে লাইট জ্বালালে আর কিছুই দেখতে পেল না। আব্বু দোয়া কালাম পরে লাইট জ্বালিয়ে ঘুমিয়ে যান। রাত প্রায় 3:30। তখন বাথরুমের দরজা এমন জোরে খুলে গেল যেন তা ভেঙে ফেলা হচ্ছে। প্রচন্ড শব্দে আব্বুর ঘুম ভেঙে গেল এবং লাইটের আলোতে আব্বু দেখতে পেলেও সেই আলখেল্লা পড়া খাড়া চুলওয়ালা পেটের অবয়বটি আব্বুর বুকের উপরে বসে আছে। আব্বুর চোখ খুলতেই নিজের মুখকে প্রায় আব্বুর মুখের কাছাকাছি আনলো এবং বানর বা হনুমানের মতো মুখটা এবং দাঁতগুলো হঠাৎ করেই বের করে বিভৎস আওয়াজে চিৎকার করে উঠল, যেন আব্বুকে চরমভাবে ভয় দেখানোর জন্যই ও এসেছে। আব্বু যখন দ্রুত খাট থেকে নামছিল তখন আলখাল্লাগুলো আব্বুর গায়ে বাড়ি খেয়ে এক নিমিষে উধাও হয়ে গেল সে। আব্বু আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা ভেবে দৌড়ে আমাদের রুমে এসে বসলো। আমরা তখন গভীর ঘুমে। আমরা ভয় পাবো ভেবে আব্বু পরের দিনও আমাদের কিছু না জানিয়ে ওই ঘরে একা ঘুমালো এবং রাতের মতো আবারও গত রাতের মতো সেই একইভাবে ওই অবয়বটিকে ঘরের মধ্যে দেখলো। আব্বু এতটাই ভেতর থেকে ভেঙে পড়লো যে পরের দিন আমাদের পুরো ঘটনাটি জানালো এবং সেদিন রাতে আমরা 3 জনে একসাথে ঘরের লাইট জ্বালিয়ে ঘুমাই। আম্মু আসার পরেও আব্বু প্রায় রাতেই সেই পেটে ভয়ানক চেহারার অবয়বটিকে ঘরের বিভিন্ন স্থানে দেখত। হুজুরে ধারণা করেছিল আব্বুর উপর খারাপ কিছু নজর আছে। তাই আব্বুর নিরাপত্তার জন্য তিনি আমাদের ঘর এবং আব্বুর শরীর বন্ধ করে দিয়েছিলেন এবং আব্বুর মাথার বালিশের মধ্যেও একটি তাবিজ দিয়েছিলেন। কিন্তু খুবই অদ্ভুতভাবেই আব্বুর শরীরের ধারণকৃত তাবিজ বারবার হারিয়ে যেত। এছাড়া একদিন রাতে আব্বুর স্বপ্ন দেখলো অনেকগুলো কাক মিলে আব্বুর বালিশটা ছিঁড়ে টুকরো টুকরো করছে এবং একসময় একটা কাক ওর ভেতর থেকে তাবিজটা মুখে নিয়ে উড়ে চলে গেল। আব্বু কাকগুলোর আকৃতি দেখে চমকে ওঠেন, কারণ তা সাধারণ কাকের তুলনায় অনেক বড় ছিল। আব্বুর স্বপ্নের কথা শুনে আম্মু বালিশের সব তুলো বের করে তাবিজটা আর খুঁজে পায়নি। এর কয়েকদিন পর আব্বু মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন। তখন রাত প্রায় 12:30। ওই এলাকায় কুখ্যাত একটা জায়গা আছে, সেখানে কবরস্থান আছে, বউবাজারের কবরস্থান। ভ্যান রিক্সা না পাওয়ার কারণে আব্বু হেঁটে বাড়ি ফিরছিলেন। আব্বু যখন 3 রাস্তার মোড়ে অর্থাৎ কবরস্থানের শেষ কোনায় এসে পৌঁছলেন তখন শুনতে পেলেন 7-8টি কাক একসাথে ডেকে উঠল এবং বাঁশ ঝাড়ের মধ্যে এমন জোরে জোরে পাখা ঝাপটাচ্ছিল মনে হচ্ছিল যেন বাঁশগুলো সব ভেঙে পড়বে। কবরস্থানের ভেতর থেকে বিভিন্ন পশু পাখির অস্বাভাবিক আওয়াজ তিনি শুনতে পেলেন। এত রাত্রে এই বিভৎস আওয়াজ শুনে আব্বু ভয় পেলেন এবং দ্রুত হাঁটা শুরু করলেন। হঠাৎ আব্বু অনুভব করলেন কেউ যেন পেছন থেকে তার পিঠে ফুঁ দিচ্ছে। আব্বুর সারা শরীর ঠান্ডা বাতাস প্রবাহিত হলো। আব্বু চমকে পেছনে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে আবার হাঁটতে শুরু করলেন। কিছু দূর যেতেই অনুভব করলেন তার পেছন পেছন কেউ আসছে। এবার দাঁড়িয়ে চেষ্টা করলেন, বাট আওয়াজটা শোনা গেল না। প্রথমে আওয়াজটি দূর থেকে আসলেও ধীরে ধীরে আওয়াজটি কাছে চলে এলো এবং অনুভব করলেন কেউ যেন তার কাঁধে মাথা রেখে তার কানের কাছে মুখ এনে কি যেন জোরে জোরে চিবাচ্ছে। আপনি বুঝতে পারলেন তার সাথে যা ঘটছে তা কিছুই স্বাভাবিক নয়। তাই তিনি আর কোনো দিকে না তাকিয়ে দোয়া কালাম পড়তে পড়তে দ্রুত হাঁটতে লাগলেন। তিনি যখন আমাদের বাড়ির সামনে চলে এলেন তখন শুনতে পেলেন পরিচিত কণ্ঠে ছাদের ওপর থেকে আব্বুর নাম ধরে কেউ ডাক দিল। তিনি ওপরে তাকাতে দেখলেন সেই উচ্ছেদ বেঁটে ছাদের কোনায় দাঁড়িয়ে বিভৎসভাবে হাসছে। আব্বু তাকাতে অবয়বটি কয়েক লাফে ছাদ পেরিয়ে পাশের বড় শিশু গাছে উঠল। সেই রাতে বাসায় আসার পরে আব্বুর ভীষণ শ্বাসকষ্ট বেড়ে গেল। যদি আব্বুর আগে থেকেই একটু শ্বাসের সমস্যা ছিল, কিন্তু সেদিন রাতে এত পরিমাণে শ্বাস বেড়ে গেল সেটাতে আব্বুকে সাতক্ষীরার
সদর হাসপাতালে এবং 3 দিন পর খুলনার 250 বেডে ভর্তি করা হয়। খুলনা থেকেও ফেরত দিলে আব্বুকে মহাখালী বক্ষ ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 1 মাস চিকিৎসা করার পর আব্বুকে বাড়ি আনা হয়। তার কয়েক মাস পরেই আমরা খুলনায় চলে আসি। এই ছিল আমার আব্বুর সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা। আমার আব্বু এখন আল্লাহর ইচ্ছায় ভালো আছেন। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আমি পড়ে শোনালাম, আমাদেরকে পাঠিয়েছেন, আপনি শুনেন খুলনা থেকে। আমরা খুলনা থেকে এবং রাজশাহী থেকে অলওয়েজ আমরা বলতাম যে দারুণ দারুণ সব ঘটনা কেন যেন এখান থেকে আসতো। ইদানিং রাজশাহী এবং খুলনায় যারা শুনছেন তারা ঘটনা খুব কম পাঠাচ্ছেন। তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা আরো বেশি ঘটনা পাঠান, আর ঢাকায় যারা আছেন তারা মাস্ট চলে আসবেন আমাদের স্টুডিওতে। যাই হোক, আমরা ঘটনায় যাই। আমাদের কাছে যে ঘটনাটি আছে সেটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার রাত জাগার নিষেধ থাকাতে আমি কখনো রাতে ভূত এফএম শুনতে পারি না, আমি পরে শুনি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। বন্ধুদের অনুরোধে তা সবার সাথে শেয়ার করতে চাই। সঙ্গত কারণে আমি আমার নাম প্রকাশ করতে চাই না। আমি স্টুডিওতে এসে আমার ঘটনা শোনাতে অপারগ। প্রথমেই বলছি, আমার নাম প্রকাশ করতে চাই না, কারণ আমার অনেক রিলেটিভ ভূত এফএমের নিয়মিত শ্রোতা। আমি বন্ধুদের কাছে, আচ্ছা কি নামে পরিচিত সেটা পড়া যাবে কিনা বুঝতে পারছেন, সেটা আমি পড়লাম না। আমার সম্পূর্ণ স্কুল জীবন কেটেছে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে। ঘটনাটা যদিও ভৌতিক ব্যাপার নয়, তবু আমাকে বেশ ভুগতে হয়েছে। 1998 সালে জুন মাসে আমার জন্ম। আমার আব্বু আম্মুর বিয়ে হয়েছিল লাভ ম্যারেজ, আমি কিন্তু আমার পরিবার তা মেনে নেয়নি। 1999 সালের জুলাই মাসে আব্বু একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তখন আমার বয়স মাত্র 1 বছর। আমি প্রতিবেশীর থেকে যতটা জানতে পেরেছিলাম, আমার আব্বু আমাকে অনেকবার কোলে নিতে চেয়েছিলেন, কিন্তু তা হয়নি। যখন আমার বয়স 5 বছর, তখন থেকে মায়ের থেকে আলাদা আমি। ছোট থেকেই বন্ধুদের প্রতি ওদের বাবা মায়ের ভালোবাসা দেখে আমার খুব হিংসে হতো। লুকিয়ে লুকিয়ে বা রাতে ঘুমানোর আগে খুব কাঁদতাম। আল্লাহর কাছে দোয়া করতাম আব্বুকে যেন একবার দেখতে পাই। কিন্তু মৃত ব্যক্তি কিভাবে ফিরে আসবে? তবু মন মানত না আমার। আব্বুকে দেখার ইচ্ছেটা তীব্র ছিল। যত বড় হতে থাকে ইচ্ছেটা তত তীব্র হতে থাকে। তখন আমি 7ম শ্রেণীতে পড়ি। একদিন রাতে ঘুমিয়েছিলাম, একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। একটা লোক আমার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। লোকটা সাদা রঙের লম্বা জামা পরা। লোকটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর লোকটা চলে যায়। লোকটা যাওয়ার পর আমার ঘুম ভেঙে যায়। আমি ভাবতে থাকি, কি হলো এটা? শুধু একটা স্বপ্ন ভেবে আমি বিষয়টাকে পাত্তা দিলাম না প্রথম দিন। তারপর কিছুদিন সব স্বাভাবিক থাকে। কিছুদিন পর আবার সেই ব্যক্তিটি আসে। সেবার দাঁড়িয়ে না থেকে আমার বিছানায় আমার মাথার পাশে বসে পড়ে। সে অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর সে চলে যায়। সেদিন আবার সে যাওয়ার সময় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে আমি ভাবতে থাকি, কে এই লোক? পরের দিন আবার এক স্বপ্ন, কিন্তু
আজ সে আমার নাম ধরে ডাক দেয়। আমি স্বপ্নের ভেতরে দেখি আমি তার দিকে তাকিয়ে আছি, সে আমার নাম ধরে বলে, পৃথিবীর মানুষ খুব খারাপ, তুই আমার সাথে আয়, তোকে আমি অনেক আদর করব। আমি স্বপ্নের ভেতরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে, কেন যাব, আমি কেন যাব আপনার সাথে? সে বলল, আমি সে যাকে তুই সব সময় দেখতে চাইতি। আমি স্বপ্নের মধ্যেই দেখলাম আমি তার দিকে তাকিয়ে আছি। সে আবার জিজ্ঞেস করল, যাবি আমার সাথে? এই কথা বলে সে আমার হাত ধরে টান দেয়। আমি দেখি স্বপ্নের ভেতরে আমি তার সাথে চলে যাচ্ছি। ঠিক তখন আমার ঘুম ভেঙে যায়। আমার মাথায় কিছুই ঢুকছিল না। এই ঘটনাটা পরপর 3 দিন ঘটে আমার সাথে। তারপর অনেক দিন এই ঘটনাটা বন্ধ থাকে। এর মাঝে আমি আমার আব্বুর একটা ডায়েরি খুঁজে পাই। সেই আব্বুর ডায়েরির ভেতর একটা ছবি ছিল আব্বুর। আমি দেখি স্বপ্নে দেখা ব্যক্তির সাথে আমার আব্বুর একদম মিল আছে। আমি তখন ঘটনাটা আমাদের এলাকার মসজিদের হুজুরের কাছে বলি। হুজুর বলেন যে সেটা একটা জিন। সে হয়তো তোমার বাবাকে দেখার যে তীব্র ইচ্ছাটা জানতে পেরেছিল, তাই তোমার বাবার রূপ ধরে এসে তোমাকে নিয়ে যেতে চেয়েছিল। পরের বার যখন আসবে তখন তুমি তাকে বলবে তুমি তার সাথে যেতে চাও না। এরপর 2.5 থেকে 3 মাস পরে আবার সেই স্বপ্নটা দেখতে পাই। আজও আমাকে তার সাথে নিয়ে যেতে চাইলে স্বপ্নের ভেতরে আমি তাকে বলি না। সে জিজ্ঞেস করে, সত্যিই যেতে চাও না আমার সাথে? আমি বলি, হ্যাঁ, আমি যেতে চাই না। সে বলে, তাহলে আমি কিন্তু আর কোনোদিন আসবো না। আমি কোনো কথা বলি না। তখন সে আমার হাত ধরে টান দিয়ে আমাকে নিয়ে যেতে চায়। আমি যেতে না চাইলে সে জোরে আমাকে টেনে নিয়ে যেতে থাকে। আমি স্বপ্ন দেখতে থাকি আমি তার কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ যুদ্ধ করছি। তারপর হঠাৎ নিজেকে তার হাত থেকে ছাড়িয়ে নেই। তারপর চিৎকার দিয়ে বলি, চলে যান আপনি, আর আসবেন না আমার কাছে। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তারপর চলে যায়। সেদিনের পর থেকে আমি আর এই স্বপ্নটা দেখি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আর একটা কথা, এখন আর আব্বুকে দেখতে ইচ্ছে হয় না, কারণ আয়নার সামনে দাঁড়ালে আমি নিজের মধ্যে আমার বাবাকে দেখতে পাই, কারণ আমি দেখতে একদম আমার বাবার মতো। সবাই আমার জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ। আপনার নামটা বলতে পারলাম না আমি, যদিও। আমরা পরের ঘটনায় যাব, তবে তার আগে জানতে চাইবো যে আপনাদের কাছে কেমন লেগেছে এই ঘটনাটি। আমাদের দেখতে পাচ্ছি ঘটনাটি আমাদের কাছে একটা ইমেইল আকারে আছে। এখানে লিখছেন, হ্যালো রাসেল ভাই, জানি খুব ভালো আছেন। আমি ভূত এফএম এর আপনার খুব বড় একজন ফ্যান। আমি খুলনার বয়রা থেকে বলছি। বাংলাদেশে লেখার জন্য সরি। আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা স্টোরি শেয়ার করব। আমার নাম বলবেন না। নাও আমি কুয়েটে আছি, সিএসই তে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। যাই হোক, ঘটনা 2016 রোজার ঈদের। তখন আমার খুলনাতে বাগমারাতে নাম করা একটা জায়গায় ভালো থাকতাম। তারিখটা আমার ঠিকভাবে মনে নেই, বাট আমি এইটা মেবি ঈদের 1-2 দিন আগে হবে। আমরা যে বাড়িটাতে ভাড়া থাকতাম সেটা ছিল 4 তলা। ঈদের ছুটি, এই কারণে আমাদের বাড়িতে সব ফ্যামিলি ঈদের ছুটিতে যে যার জায়গায় চলে গিয়েছিল। আমার মা বাবা ও তখন গ্রামে চলে গিয়েছিল, শুধু আমি ছিলাম খুলনাতে। কারণ কয়েকদিন পর থেকে শুরু হবে আমাদের ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশনের যুদ্ধ। এই জন্য আমি স্টাডি নিয়ে খুব সিরিয়াস ছিলাম। আর আমি যে স্যারের কাছে টিউশন নিতাম সেও আমাকে ছুটি দেননি, গ্রামে যেতে বারণ করেছিলেন।
তার কথা মতো ঈদে আমি ঈদে লাইফে অনেক ঈদ আমি তাতে কথা হচ্ছে আমি লাইফে অনেকবার ঈদ পাবো, বাট অ্যাডমিশন টাইম লাইফে একবারই আসে। সো ঘটনার দিন চলে যাই। আমি অনেক রাত পর্যন্ত আমি আমার জায়গার অভ্যেস, এবং ঘটনার দিন তখন রাত 12:30 বাজে। আমি আর সেদিন আমার পড়তে ইচ্ছে করছিল না, এবং আমি সেই কারণে আমার ভালো লাগছিল না, এবং একা একা তাই ফোনে কথা বলছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। বাট ফোনে বেশি ব্যালেন্স ছিল না, তাই ভাবলাম ফোন রিচার্জ করে আসি। বাট আমাদের এলাকার দোকানগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল তখন। আমাদের খুলনাতে 7 রাস্তা নামে একটা জায়গা আছে, জায়গাটায় 24 ঘন্টা দোকান খোলা থাকে। তাই আমি ভাবলাম ওইখানে যাই। তাছাড়া আগে কখনো এত রাতে একা একা ঘোরাঘুরি করি নাই, তাই ভাবলাম একটু অ্যাডভেঞ্চার হবে। তো আমি তখন একটা রিক্সা নিয়ে 7 রাস্তার দিকে গেলাম। তখন রাত প্রায় 1:30 বাজে। তো আমি তখন রিচার্জ করলাম এন্ড কফি খেলাম। তারপর পাশে পাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এন্ড ঘোরাঘুরি করার কারণে খিদে লেগে গেল। তখন আমি ওইখানে একটা হোটেলে গিয়ে রুটি, ডিম এবং সবজি খেলাম। এখন বাসায় ফিরতে হবে, রাত প্রায় 2:30 বেশি বাজে। আমি রিক্সা খুঁজতে লাগলাম, বাট আমাদের এলাকার রোডের দিকে যাওয়ার সময় কিছু রোড পড়ে যেগুলো ভাঙা, তাই রিক্সাওয়ালারা রাজি হচ্ছিল না। বাট আমাকে অনেক কষ্টে একজন ভাড়া বেশি দেওয়ার কথা বলে রাজি করালাম। রিক্সাতে করে বাড়ি ফেরার পথে বাড়ি আসছি, এমন সময় গফফারের মোড় নামক একটা জায়গায় পরে। সেই জায়গাটার শেষ মাথার দিকে 5 মিনিটের একটা রাস্তা আছে, যেখানে রোড লাইট মাঝে মাঝে প্রায় নষ্ট হয়ে যায়। আমরা যখন ওই রোডটা ক্রস করে প্রায় চলে আসছি, তখন হঠাৎ করে এমন হলো যে একটা কুকুর রিক্সার তলায় পড়ে, এবং রিক্সাওয়ালা তখনই আচমকা ব্রেক করলেন। বাট কোথায় কুকুর? আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি কুকুর দেখেছি, রিক্সাওয়ালাও দেখেছে, কারণ সে ব্রেক করেছে। দুজনের একসাথে ভুল হতে পারে না। এরপর রিক্সাওয়ালা আমাকে এসব কিছু না বলে সরাসরি বলল সে আর যাবে না। তখন রাত 2:45, নিস্তব্ধ রাস্তা। আমি অসহায়ের মতন তাকে বললাম, মামা আরো 10 মিনিটের মতো লাগবে, এইটুকু রাস্তা নিয়ে চলেন আমাকে। সে কোনোভাবে যাবে না। আমি তাকে বললাম, তাহলে তো আমি আপনাকে পুরো ভাড়া দেব না। সে বলল তার টাকা লাগবে না। তখন আমি ভয় কাটানোর জন্য তাকে বললাম, মামা রোড খারাপ এই জন্য যাবেন না, নাকি অন্য কোনো প্রবলেম আছে? সে বলল সেই কথা না বলে চলে গেল। আমি একা একা হাঁটছি, আর 5 মিনিটের মতো পথ বাকি। একটা লম্বা রোড, এইটা পার হয়ে গেলে ডান হাতে রোডে 2 মিনিট হাঁটলেই আমার বাসা। হঠাৎ দূর থেকে দেখছি একটা মেয়ে হেঁটে আসছে। রোড লাইটের আলোতে তখন স্পষ্ট দেখছি একটা মেয়ে। হঠাৎ করে একটু কাছে আসলে বুঝলাম উনি একজন বয়স্ক মহিলা। ভাবলাম হতেই পারে, দূর থেকে বয়স্ক মানুষকে হয়তো মেয়ের মতো দেখাচ্ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ওনাকে পুরো অস্বাভাবিক মনে হলো, এবং আমি তার চেহারাটা অনেক ছেলেদের মতন এবং বাকি ফিগারটা মেয়েদের মতন, আর চেহারায় কেমন যেন একটা হলুদ হলুদ ভাব। আমি ওনার চেহারা সহ্য করতে না পেরে মাথা নিচু করে ওনার পাশ দিয়ে ক্রস করব। ঘটনা শুরু তখন। আমি জাস্ট ওনার পাশ দিয়ে ক্রস করে সামনে আসবো, উনি আমাকে ক্রস করে অন্যদিকে যাবেন, বাট তা হলো না। উনি ক্রস করার মুহূর্তেই হঠাৎ করে এক ঝটকায় গতিপথ পাল্টালেন। আমি যেদিকে যাব সেই দিকে হঠাৎ আমার সাথে হাঁটা শুরু করলেন। তখন আমি ভয় পেয়ে তার দিকে তাকাতেই সে আমার দিকে তাকিয়ে জিহ্বা বের করে এত বিশ্রী ভাবে একটা হাসি দিল। আমি ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়াতে শুরু করলাম।
আমি দৌড়াচ্ছি, বাট উনিও আমার সাথে সাথে হাঁটছেন। আমি দৌড়াচ্ছি, উনি হাঁটছেন আমার পাশে। এটা কিভাবে সম্ভব? আমি চোখ বন্ধ করে বাসার প্রায় কাছে আসবো, ঠিক এমন সময় একটা কুকুর আমার ঘেউ ঘেউ করে আমার পায়ে কামড় দিল। হঠাৎ করে আমার কুকুর বুড়ি কোথায়? আমি চিৎকার করে কুকুরকে লাঠি দিয়ে মেরে দৌড় দিয়ে বাসায় আসি এবং দোতলায় আমার রুমে পৌঁছালাম। ও মাই গড, এটা কি? ফোন বের করে দেখি নেটওয়ার্ক নেই। খুলনা শহরে এটা কিভাবে সম্ভব? হঠাৎ রুমের দরজায় নক হলো। এখন নিজেকে এত অসহায় মনে হচ্ছে, ভাবলাম আজ মরেই যাব। বারান্দাতে লাইট জ্বালানো ছিল। আমি স্পষ্ট দরজার নিচে দিয়ে দেখলাম একটা ছায়া চলে গেল। পুরো বাড়িটাই আমি ছাড়া 2 দিন ধরে কেউ নেই। এইবার হঠাৎ করে কে যেন জানালাতে নক করছে। দোতলার জানালাতে নক করা কিভাবে সম্ভব? আমি তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম অ্যান্ড সিরিয়াসলি আমি সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করলাম, বাট নক করার শব্দ বাড়তে শুরু করলো। আমি ভয়ে ঘেমে ভিজে অস্থির হয়ে গেছি। ভাবছি আমি কেন সেন্সলেস হচ্ছি না? আমি এটা সহ্য করতে পারছি না। আমার চিৎকার করতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি পায়ে যেখানে কুকুর কামড় দিয়েছিল, ভয়ের কারণে সেখান থেকে ব্যথাও অনুভব করতে পারছি না। আমি ভাবছি হয় আমাকে মেরে ফেলো, না হয় সেন্সলেস করো। এত ভয়, আমার হার্টবিট কেমন যেন করছে, আমি সহ্য হচ্ছে না। হঠাৎ বাসার পাশে রাস্তায় অনেকগুলো কুকুর ডাকা শুরু করলো। মনে হচ্ছে 20 থেকে 25টা কুকুর আস্তে আস্তে একসাথে মারামারি করছে, আর এত জোরে জোরে শব্দ করছে যে পুরো ভয়ে আমি কিভাবে এক্সপ্লেন করব আমি জানি না। তো যাই হোক, 2 বছর ধরে ওই বাড়িতে ভাড়া আছি, কোনোদিন কোনো সমস্যা হয়নি, তাহলে এখন এটা কি হচ্ছে? আমি হঠাৎ ফোন হাতে নিয়ে দেখি রাত 3:30। আমি নেটওয়ার্ক পাচ্ছে। আমাদের বাসার একটু পাশেই আমার এক রিলেটিভ থাকে, উনি আমার মাসি হন। আমি ওনাকে ফোন দিলাম, বাট এত রাতে ধরলেন না। আমি তখন আমার মাকে ফোন দিলাম, মা ফোন ধরলো এন্ড আমি কথা বলার চেষ্টা করলাম, বাট আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম, বাট গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। মা ফোন কেটে দিলেন এবং কল ব্যাক করলেন। আমি রিসিভ করে কথা বলার চেষ্টা করলাম, বাট গলা দিয়ে এইবার ফিস ফিস আওয়াজ বের হলো। ভয়ে গলা দিয়ে আমার গলা বন্ধ হয়ে গেছে। এবার তখন আমার রুমে জানালায় নকের শব্দ, আর কেউ যেন গম্ভীর গলায় কেউ যেন আমাকে ডাকছে, দরজা খুলতে বলছে। আমি সেন্সলেস হচ্ছি না, বাট আমার মনে হচ্ছে ভয়ে চোখ, কান, নাক, গলা সব কাজ করা বন্ধ করে দিয়েছে। আবার শুনলাম একটা নক জানালাতে, আবারও দরজা খুলতে বলছে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ দেখি কলিং বেল বাজছে, আমার নাম ধরে কেউ ডাকছে। ভয়েস শুনে বুঝলাম আমার ওই মাসির শব্দ, বাট আমার বিশ্বাস হচ্ছিল না। হঠাৎ করে আমার ফোন কল বেজে উঠল। দেখলাম ওই মাসির নাম্বার। আমি কল রিসিভ করলে উনি বলল, আমি তোমাদের বাড়ির নিচে, তোমার মা ফোন দিয়ে বলল যে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা দেখতে। তারপর তোমার মিসড কল পেয়ে আমি দৌড়ে চলে আসি। আমি তখন সাহস পেয়ে এক দৌড়ে দরজা খুলে নিচে এসে ডাকি, মাসি। আমি গেট খুলে কাঁদতে কাঁদতে নিজেকে ম্যানেজ করলাম কত কষ্টে। তারপর মাসি উপরে আসলে আমি আর কোনো শব্দ করতে পারিনি। আমি মাসিকে সব খুলে বললাম। আমার পায়ে কুকুরের কামড় দিয়েছিল রাস্তায়, উনি ওখানে ধুয়ে দিলেন, এবং তারপরে বাবা খুলনাতে, এবং অলসো বাট তখন আমার জ্বর ছিল, 7 দিন হসপিটালে ছিলাম। হসপিটালে থেকে এসে বয়রাতে আর বাসায় উঠিনি। ওই ঘটনার পরের দিন এই বাসা চেঞ্জ করে ফেলেছিল আমার বাবা, বাট নতুন বাসায় এসেও সমস্যা শুরু হলো। এসব ঘটনা অন্য আরেকদিন বলবো।
তো এই ছিল ঘটনা। আমি আপনার ঘটনাটা ভালো ছিল, বাট মুশকিল হচ্ছে যে আপনি যেভাবে লিখেছেন, এক একজন এক এক স্পেলিং এ লেখেন। যখন ইংলিশে বাংলা লেখা লেখেন তখন এক একজন এক একটা স্পেলিং এ লেখেন, যেটা পড়তে খুব ডিফিকাল্ট হয় আমাদের জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন এবং তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসেনার্স, আমি সৌরভ বণিক, ময়মনসিংহ থেকে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ময়মনসিংহ থেকে এত দূর পর্যন্ত এসেছেন, এন্ড অনেক খুশি। আমরা ঘটনায় যাই। জি অবশ্যই। শুরুতেই মাসুলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসা সুযোগ করে দেওয়ার জন্য। আমি যে ঘটনাটা বলবো, এটা 2015 সালের জানুয়ারি ফার্স্ট উইকের দিকে ঘটনা। জি। আমার জীবনে লোমহর্ষক একটি ঘটনা বলা চলে। ফার্স্ট টাইম আমি তখন রাত্র প্রায় 10:15 বাজে আমি মোটরসাইকেল নিয়ে হালুয়াঘাটের দিকে জার্নি করতে গেছিলাম বিজনেস কাজে। তখন থেকে ফেরার পথে ফুলপুর যখন আমি আসি, ফুলপুর নামক উপজেলা, সেখানে যখন আমি আসি তখন শীতের রাত ছিল, জানুয়ারি ফার্স্ট উইক, তখন শীতের রাত ছিল। ফুলপুর থেকে তারাকান্দা উপজেলায় আসতে মাঝখানে 3 কিলোমিটার একটি হাওড় নামক একটা জায়গা আছে, যেটার নাম কাকনি। এটা অনেকে কাকনি হাওড় বলেই পরিচিত। জি। কাকনি হাওড় নামে অনেকে চেনে। তো এই জায়গাটায় আসলে কোনো প্যারানরমাল ঘটনা পর্যন্ত ঘটেনি, কিন্তু ডাকাতির ভয় অনেক আগে থেকেই ছিল, উল্লেখযোগ্য এই জায়গাটা। আমি ফুলপুর থেকে যখন রওনা হই তখন বাজে ঠিক 9:30। টাকনি পার হওয়ার পরে এবং তারাকান্দা মাঝামাঝি ওই হাওড় যে জায়গাটা, দুই পাশে ধুধু মাঠ, ওইখানে কিন্তু কোনো বাড়িঘর নেই, কোনো বাড়িঘর নেই। প্রায় 3 কিলোমিটার রাস্তা, কোনো বাড়িঘর নেই, জনবহুল নেই বলে চলে। আমি যখন রানিং করছি তো ওই রোডে কিন্তু স্পিড ব্রেকার অনেক, আর মোটরসাইকেল পিছনে বসছিলাম। তো আমাকে খেয়াল করতে হচ্ছে স্পিড ব্রেকার গুলো, আর মোটরসাইকেল গতি ছিল প্রায় 50 থেকে 60 কিলোমিটার। তো হঠাৎ করে চট করে স্পিড ব্রেকার ক্রস করতে গেলে কিন্তু প্রবলেম। আমি দূর থেকে বসে কিন্তু আমি দূরে স্পিড ব্রেকার গুলো কিন্তু লক্ষ্য করছিলাম, আর চালককে আমি সতর্ক করছিলাম যে স্পিড ব্রেকার ব্যাপারে। তো মোটামুটি 100 গজ পর্যন্ত আমার দৃষ্টি ছিল, আমার এখন মনে আছে চোখে ভাসে যেটা। আমি যেটা দেখলাম, রাস্তার ডান দিকে, মানে রং সাইডে, ঠিক হাতের ডানে রাস্তার কাঁচা মাটির শেষ প্রান্তে ক্ষেতের দিকে মুখ করে বসে আছে একজন মানুষের মতো, মানুষ বলা চলে, ওরকম একটা কিছু, সাদা কাপড়ের ঘোমটা দেওয়া। আমি জাস্ট ফলো করতেছি দূর থেকে। তো হঠাৎ করে আমি দেখলাম যে কোনো মুভিং নেই, জাস্ট মাঠের দিকে মুভ করে বসে আছে। আমি রানিং এ আছি। এখন আমি ক্রস করে গেলাম ওকে। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এত রাতের বেলায় একটা মানুষ কিভাবে বসে থাকবে, কিভাবে? সেই যদি মানুষ হতো শীতের রাতে রাত্র 10:15 দিকে এখানে কেন বসে থাকবে? আড্ডা দেওয়ার জন্য? দিস ইজ ইম্পসিবল। আর 3 কিলোমিটার রাস্তা, টোটাল জায়গাটা কিন্তু কোনো বাড়িঘর নেই। আর সে যদি কোনো ডাকাত দলের সদস্য হতো, মানুষ যদি হতো, তাহলে সে যে সাদা কাপড়টা পরেছে সেটাতে অবশ্যই তার শরীরের কোনো না কোনো অংশ কিন্তু দেখা যেত। সাদা চাদর কিংবা কাপড় দিয়ে কিন্তু পুরো শরীর ঢাকা থাকা অসম্ভব। কেন? এই জন্য অসম্ভব, কারণ আপনি একটা সাদা চাদর যদি পরেন, আপনার পা তো দেখা যাবে, পায়ের জুতা তো দেখা যাবে। সেটা একটু হয়তো লম্বা চাদরে হতে পারে, সবাই এক ধরনের চাদর যে পরবে তার তো করে মানে নাই। তাই বলে আপনার পা তো টোটালটি আপনার ঢাকা, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, শুধু সাদা ঘোমটা দেওয়ার মতো বসে আছে, মাঠের দিকে মুখ করে গেল। তা আমি রাতে বাসায় ফিরলাম, ফেরার পরে ব্যাপারটা আমি বাসায় জানালাম, এবং পরের দিন ওই এলাকার লোকজনদেরকে জানালাম ঘটনাটা, যে আমার সাথে এই একটা ঘটনা ঘটছে। তারা বললো যে না, এটা তো হওয়ার কথা না, হয়তো আপনি ভুল দেখেছেন। তো তার ঠিক 1 বছর পরই ওখানে ঠিক ওই জায়গায় আমারই এক পরিচিত, তখন বাজে রাত্র 8টা, সে ময়মনসিংহ থেকে মোটরসাইকেল নিয়ে ফিরছিল ওই জায়গাতেই, সে এই রকম একটা ঘটনার সম্মুখীন হয়েছে। সেটা হচ্ছে যে তার মোটরসাইকেল আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছিল। সে যতই গাড়ির গতি বাড়াতে চাচ্ছে, বাড়াতে পারছে না। সে ফিল করতেছে যে কেউ তার গাড়িটা পেছন থেকে টেনে ধরছে, আর সে ব্যালেন্স রাখতে পারছে না।
আমাকে যেটা বললো যে তার ব্যালেন্সটা আস্তে আস্তে বামে টানছে। তা আমি কিন্তু ময়মনসিং ছিলাম রাস্তার বামে, আর সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ছিল আমার ডানে। রাসেল ভাই একটু খেয়াল করবেন, আমার ডানে ছিল, আর সেই যখন ফেরে রং সাইড মানে তার বামে। ব্যাপারটা কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে একই দিকে ইয়েস একই দিকে। তো সো এটা সে কিন্তু তখন কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যালেন্স না রাখতে পারে, মোটরসাইকেল কিন্তু পড়ে যায়। এবং এটা মোটামুটি ওই এলাকার সবাই জানে, এই দুইটা ঘটনার ব্যাপারটা অনেকেই জানে যে এরকম এখানে সমস্যা হয়েছে। আর এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি পরে কিছু দূরপাল্লার গাড়ি ড্রাইভারদের সাথে কথা বলছি যে এই এলাকায় দিয়ে যখন তারা রাত্রেবেলায় ক্রস করে, শীতের রাত হোক আর গরমের রাতই হোক, রাস্তা 2-3টা অনেক সময় দেখে এবং অ্যাক্সিডেন্ট হয় বেশি ওই এলাকায়। দেখা গেছে ট্রাক উল্টে খাদে পড়ে গেছে, তখন কেন খাদে পড়ছে, যে এখানে রাস্তা দেখছে, তা রাস্তা দেখছে, ওখানে ওদিকে ড্রাইভ করতে গেলি গাড়িটা উল্টে খাদে পড়ে যাচ্ছে। এই ধরনের প্রবলেম গুলো ওখানে বেশি হয় আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি